হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ঢাকা শহরের রাত তখন ভীষণ গভীর। ঘড়িতে বেজে আছে রাত 3:15। ঠিক এই মধ্যরাতে পুরনো ঢাকার একটা পরিত্যক্ত গুদামের ভেতর আলো আঁধারির খেলা চলছে। মরিচে ধরা টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। গুদামের কোনায় একটা মিলান বাল্ব জ্বলছে, যার আলো পুরো জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাঠের বাক্স, পুরনো তেলের ড্রাম আর ধুলোয় ঢাকা মাকড়সার জাল এই জায়গাটাকে এক ভুতুড়ে পরিবেশ বানিয়ে দিয়েছে। গুদামের মাঝখানে একটা চেয়ারে বসে আছে একজন মানুষ, তার হাত পা শক্ত করে বাঁধা, মুখে লেগে আছে রক্তের দাগ, চোখে আতঙ্ক ফুটে উঠেছে তার সামনে দাঁড়িয়ে আছে দুজন যুবক। একজনের নাম ইহান, অন্যজনের নাম জিয়ান। দুজনেই একই ভার্সিটির ছাত্র, কিন্তু তাদের চেহারায় এখন যে ভাব ফুটে উঠেছে তা কোনো সাধারণ ছাত্রের ভাব নয়। ইহান লম্বা, প্রায় 6 ফুট 2 ইঞ্চি, শক্তপোক্ত গড়নের। তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা বয়ে চলেছে। কালো জিন্স আর কালো জ্যাকেট পরা সে, চুল এলোমেলো, কিন্তু সেই এলোমেলো ভাবে একটা আকর্ষণ আছে। তার ডান হাতে একটা ছুরি, যার ফলায় আলোর প্রতিফলন হচ্ছে। তার পাশে দাঁড়ানো জিয়ান একটু খাটো, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সে। তার চোখে মুখে একটা ধূর্ত ভাব সবসময় লেগে থাকে। জিন্স আর হুডি পরা জিয়ানের হাতে একটা বেসবল ব্যাট। ইয়ান সেই লোকটাকে বলে, তুই জানিস না তুই কার সাথে গোলমাল বাঁধিয়েছিস? ইহানের গলা থেকে নিচু স্বরে কথাটা বের হলো, কিন্তু তাতে এক অজানা ভয়ঙ্কর ক্ষমতার ইঙ্গিত বোঝা যায়। বাধা লোকটা কাঁপতে শুরু করে ভয়ে। সে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি আর কখনো। ভুল? জিয়ান একটা হাসি দেয়, সেই হাসিতে কোনো রসকস নেই, আছে তার ছেলের ছাপ। সে বলে, এই শহরে ভুল করার সুযোগ একবারে পাওয়া যায়, আর তুই সেই সুযোগ অলরেডি নষ্ট করে ফেলতিস। ইহান ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। তার পদধ্বনি গুদামের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হয়। লোকটার মুখের কাছে এসে ইহান থেমে যায়, ছুরিটা তার গলার কাছে ধরে বলে, আমাদের এলাকায় মাদক বিক্রি করবি? আমাদের পার্সেন্ট দিবি না, আবার আমাদের সাথে লড়তে আসবি? তোর সাহস তো কম না। লোকটার চোখ থেকে জল পড়তে শুরু করে, ভয়ে তার সারা শরীর কাঁপছে। একবার ঠকিল সে, তারপর বলে, আমি জানতাম না এটা তোমাদের এলাকা। সাদ্দাম ভাই আমাকে বলেছিল। সাদ্দাম? ইহানের চোখ সরু হয়ে আসে। জিয়ানের দিকে তাকায় সে। ইহান বলে, জিয়ান? সাদ্দামের নাম শুনলাম আবার। মনে হচ্ছে আমাদের ওই ভদ্রলোক বুঝতে পারছে না যে এই শহরে এখন কারা রুলস করে, কারা শাসন করে। জিয়ান ব্যাটটা হাতে নিয়ে নিজের মতো ঘোরাতে থাকে। একটা অশুভ হাসি তার ঠোঁট থেকে বের হয়। তারপর বলে, সাদাম মিয়া মনে হয় ভুলে গেছে আমরা কারা। মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। ইহান পেছনে সরে আসে, ছুরিটা তার হাতে ঘোরাতে থাকে। তার চোখে এখন এক নৃশংস সংকল্প ফুটে উঠেছে। বাধা লোকটাকে সে বলে, বুঝলি, এই শহরে বেঁচে থাকতে হলে একটা নিয়ম মানতে হয়। সেই নিয়ম হলো, যে শক্তিশালী সেই টিকে থাকে, আর যে দুর্বল তার জন্য মাটি ছাড়া আর কিছু নেই। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আমার বউ আছে, একটা ছোট্ট বাচ্চা আছে। ইহান একটা লম্বা শ্বাস নেয়। তার মুখে কোনো আবেগ নেই, কোনো মায়া বা দয়া দেখানোর ভাব নেই। সে রেগে বলে, তোকে বউ বাচ্চার কথা ভাবা উচিত ছিল যখন তুই এই পথে পা দিয়েছিলি। এই পথে যারা আসে তাদের জন্য পরিবার, বউ বাচ্চা সব পেছনে পড়ে থাকে। শুধু বেঁচে থাকে ক্ষমতা আর টাকা। পরিবার তোকে বাঁচাতে পারবে না। শুধু শুধু পরিবারের দোহাই দিবি না শালা, না হলে আরও যন্ত্রণা ভোগ করতে হবে তোর। জিয়ান কাছে এসে লোকটার চুল ধরে তার মাথার পেছনে টান দেয়। ব্যথায় লোকটা চিৎকার করে ওঠে। মনে হয় যেন জিয়ানের হাতের মুঠোয় লোকটার চুল ছিঁড়ে চলে এসেছে। জিয়ান আরও রেগে বলে, চিৎকার করে লাভ নেই। এই গুদামের 10 মাইলের মধ্যে কোনো মানুষ নেই, আর থাকলেও তারা জানে এখানে কি হয় রাতের বেলা। রাস্তার কুকুরও জানে ইহান আর জিয়ান যখন মুখোশ পরে বের হয় তখন তার চিৎকার করাও নিষেধ।
আর তুই কিনা ভিজে বিড়াল সাদ্দামের কথাই বিজনেস করতে চলে এসেছিস। জিয়ান ছেড়ে দেয় তাকে। পিছন থেকে একটা ছেলে আসে। লোকটার মাথা পানি নিচে চুবিয়ে ধরে। লোকটা হাত পাতে থাকে। ইহান হাতের ইশারায় সজীবকে থামতে বলে। ইহান আবার লোকটার কাছে আসে। ছুরিটা লোকটার গালে ছোঁয়ায়। ধীরে ধীরে চাপ দেয়। রক্ত বেরিয়ে আসে। টপ টপ করে নিচে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। লোকটা যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে উঠল। ইহান তখন বলে, শোন, আমি তোকে মারবো না, কিন্তু তুই সাদ্দামকে একটা মেসেজ দিবি। বলবি ইহান আর জিয়ান এই শহরের নতুন শাসক। আমরা কাউকে ভয় পাই না। যে আমাদের সাথে লড়তে আসবে তার জন্য কবরই শেষ ঠিকানা। বলবি কফিনও জুটবে না, সরাসরি কবর হবে তার। মনে থাকবে? লোকটার পুরো শরীর কাঁপছে। রক্ত তার গাল বেয়ে পড়ছে আরও গতিতে। ইয়ান লোকটার শার্টের উপর ছুরিটা মুছে বলে, বুঝলি কি বললাম? হ্যাঁ ভাই, বুঝলাম। আমি তাকে সব বলবো, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সব শুনবো। জিয়ান আবার তার ছেলের ঠান্ডা হাসি দেয়। লোকটার দিকে তাকিয়ে বলে, মনে রাখবি, এই শহরে আমরা ছাড়া কেউ রাজা না। যে এটা ভুলে যাবে তার পরিণতি মৃত্যু চেয়েও ভয়ঙ্কর। ইহান একটা ইশারা করে। পেছন থেকে দুজন লোক মানে সজীব আর মিনাজ এসে বাধা মানুষটার হাত আর পায়ের বাঁধন খুলে দেয়। তাকে টেনে তুলে গোদামের বাইরে নিয়ে যায় ওরা দুজন। লোকটা হাঁটতে পারছে না ঠিক মতো। জিয়ান তার পায়ে স্টিক দিয়ে মেরেছিল অনেক। আর তাছাড়া ভয়ে তার পা কাঁপছে। রক্তে তার জামা ভিজে গেছে একদম। কোনো রকম হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ফরিদ। এদিকে গুদামে এখন শুধু ইহান আর জিয়ান বসে আছে। দুই বন্ধু একে অপরের দিকে তাকায়। তাদের চোখে এক অদ্ভুত সন্তুষ্টি। তারা হেসে ওঠে। জিয়ান বলে, শুধু শুধু মালটাকে ছাড়ল, তবে ভালোই হয়েছে। কাজটা সহজ হবে। সাদ্দাম এবার বুঝবে আমরা কারা। অনেক বেড়েছি শালাম্মা। ইহান দুটো সিগারেট বের করে। একটা জিয়ানের দিকে বাড়িয়ে দেয়। তারপর সে নিজেরটাতে আগুন ধরে। এক টান দিয়ে ধোঁয়া ছাড়ে উপরের দিকে। সেই ধোঁয়া অন্ধকারে মিলিয়ে যায়। সে হেসে বলে, আমরা এখনো অনেক ছোট জিয়ান। এই শহরে অনেক বড় বড় খেলোয়াড় আছে। সাদ্দাম তো শুধু একটা পণ। আমাদের আসল লক্ষ্য আরও উঁচুতে। দুই বন্ধু এই শহরে এসেছি রাজ করতে। রাজ করেই ছাড়ব, যেই আসুক না কেন। কোনো পুলিশ মাফিয়া কাউকেই দেখব না। একটা একটা করে সরাবো। মারার থেকে মারতে পারি, বিষয়টা আরও ভয়ের। সেটাই বোঝানোর জন্য ছেড়ে দিলাম ফরিদকে। জিয়ান কাছে এসে ইহানের কাঁধে হাত রাখে। দুই বন্ধুর মধ্যে এক গভীর বন্ধন আগে থেকে আছে। জিয়ান সিগারেটে টান দিতে দিতে বলে, হ্যাঁ, ঠিক বলেছি। আমরা একসাথে শুরু করেছি, একসাথে শেষ করব। এই শহর, এই দেশ সব আমাদের পায়ের নিচে আসবে। আমরা শুধু ছোট মাফিয়া হয়ে থাকবো না, আমরা রাজা হব। জঙ্গলি রাজা সিংহ যেমন হুঙ্কার দিলে সারা জঙ্গল কাঁপে, তেমনি আমাদের নাম, আমাদের পদধ্বনির শব্দে এই শহর, এই দেশ কাঁপে। ইহান তার দিকে তাকায়। একটা হাসি দেয়। সেই হাসিতে স্বপ্ন আর উচ্চা আকাঙ্ক্ষা মিশে আছে। সিগারেটে আরেকটা টান দিয়ে ইহান বলে, রাজা না ভাই, সম্রাট বল। যার নামে মানুষ কাঁপবে, যার এক কথায় হাজার মানুষ প্রাণ দেবে। আমরা সেই সম্রাট হব। চিল পাখি যতই উপরে উড়ুক না কেন, শিকারের জন্য তার চোখ সবসময় নিচেই থাকে। দুই বন্ধু একসাথে হাসে। সেই হাসি গুদামের চার দেওয়ালে প্রতিধ্বনিত হয়। অন্ধকার রাতে দুটো যুবকের স্বপ্ন, যে স্বপ্ন এই শহরকে রক্তে ভাসাবে, যা প্রতিরক্ষা করার সাধ্য যেন কারো নেই। সিগারেট পায়ের সাথে পিষে ইহান বসা থেকে উঠে দাঁড়ালো। গুদাম থেকে বেরিয়ে দুজন তাদের গাড়িতে ওঠে। গাড়িটা একটা কালো রঙের পুরনো মডেলের গাড়ি, কিন্তু তার ইঞ্জিন বেশ শক্তিশালী। জিয়ান ড্রাইভিং সিটে বসে। ইহান পাশে সিটে। গাড়ি চলতে শুরু করে। রাস্তায় তখন প্রায় কেউ নেই। মাঝে মাঝে রিক্সা বা ভ্যান দেখা যাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে জিয়ান প্রশ্ন করে, কাল ভার্সিটিতে যাবি? হুম, 2 দিন হলো যাওয়া হয় না। স্যার আবার নোটিশ পাঠাবে। বেটা একটা ধরিবাজ। আমরা তো স্টুডেন্ট, দিনে ক্লাস, রাতে আন্ডারওয়ার্ল্ড সামলানো, ডাবল লাইফ। মাঝে মাঝে ভুলে যাই আমরা আদৌ স্টুডেন্ট কিনা। ইহান মুচকি হেসে জানালা দিয়ে বাইরে তাকায়। শহরের রাস্তা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। নিয়ন লাইটের আলো গাড়ির কাছে এসে পড়ছে। জিওনের কথার উত্তরে ইহান বলে, এই ডবল লাইফই আমাদের শক্তি। কেউ জানে না ভার্সিটির 2টা বখাটে ছেলে
আসলে আন্ডারওয়ার্ল্ডের কি করছে আমরা সবার চোখের সামনে থেকেও অদৃশ্য, তবে সবার সামনে নিজেদের গোপন রাখবো। একদম ঠিক বলেছিস ভাই। আর এভাবেই আমরা আমাদের সাম্রাজ্য করব। কেউ টের পাবে না যতক্ষণ না আমরা এত বড় হয়ে যাব যে সবাই আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সবাই ভয় পাবে দেখিস। ওদের গাড়িটা একটা পুরনো এলাকায় ঢুকে যায়। সরু গলি, চারপাশে দুপাশে ছোট ছোট দোকান, সব বন্ধ এখন। রাতের অন্ধকারে এলাকাটা আরও ভয়ঙ্কর লাগছে। জিয়ান বলে, তোর বাসে যাবি না আজ? না, আজ আমার সেফ হাউসে থাকবো। সকালে ফ্রেশ হয়ে সিধা ভার্সিটি। তুই কি যাবি আমার সাথে? ঠিক আছে, তুই সেখানে যা, আমি যাব না। আমি আমার জায়গায় যাচ্ছি, কাল দেখা হবে। গাড়ি একটা ভাঙ্গা বিল্ডিংয়ের সামনে এসে থামে। ইহান নামে। জিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। গাড়ি আবার চলতে শুরু করে। ইয়ান বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তৃতীয় তলায় একটা দরজা চাবি দিয়ে খোলে সে। ভেতরে একটা ছোট্ট রুম, একটা বিছানা, একটা টেবিল আর একটা চেয়ার। টেবিলের উপরে গাদাখানিক বই। সামনের দেওয়ালে একটা ছবি, একটা পরিবারের ছবি। ইহান সেই ছবিটার দিকে তাকায়। মুখে একটা বেদনার ছায়া এসে জমা হয় ওর। ছবির দিকে তাকিয়ে বলে, এখনো অনেক পথ বাকি। তোমরা আমার জন্য অপেক্ষা করো। একদিন আমি তোমাদের গর্বিত করব, দেখে নিও। সে বিছানায় এসে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কিন্তু ঘুম আসে না ওর। মাথায় অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন আর অনেক রক্তের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে জিয়ান তার ডেরায় এসে পৌঁছায়। একটা আধুনিক অ্যাপার্টমেন্ট এটা। সে ভেতরে ঢুকে সোফায় বসে ফোন বের করে একটা নাম্বারে কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে, মেসেজ পৌঁছে যাবে সাদ্দামের কাছে। অপর প্রান্ত থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসে, কিন্তু কোনো শব্দ শোনা যায় না। ঠিক আছে, আমি বুঝছি, আগামীকাল দেখা হবে। জিয়ান ফোনটা কেটে দেয়। জিয়ানের চোখে একটা অদ্ভুত ভঙ্গিমা, যেন সে কোনো বড় খেলা খেলছে। সবকিছু প্ল্যান মতো যাচ্ছে। আমরা রাজ করতে এসেছি, আমরা রাজ করতে নেমেছি। সবকিছু ধ্বংস করব আমরা, কেউ বাঁচবে না। একদিন আমরা বড় হবই। সে সোফায় হেলান দিয়ে বসে। একটা হাসি তার মুখে এসে জমা হয়, একটা শয়তানি হাসি। রাত গভীর হতে থাকে। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডে নতুন দুই খেলোয়াড় আগমন ঘটে। ইহান আর জিয়ান, দুই বন্ধু যারা একসাথে সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখে। কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতার বীজ, যে বীজ একদিন বিষবৃক্ষ হয়ে সবার সামনে আসবে। কিন্তু আজকের রাত শুধু শুরু। পরের দিন সকালে সূর্য ঢাকা শহরে উঠতে শুরু করেছে। রাস্তায় মানুষের ভিড় বাড়ে। রিক্সা, বাস, গাড়ির হর্নের শব্দে চারপাশে যেন জ্যাম লেগে আছে। সবে তাদের নিজেদের কাজে ব্যস্ত। রাতের অন্ধকার শহর এখন এই দিনের আলোতে একদম ভিন্ন। কেউ জানে না এই শহরের ভিতরে অন্ধকারের পিছনে কী কী ঘটনা ঘটে রাতের বেলায়। ইহান তার সেফ হাউস থেকে বেরিয়ে একটা অটোতে চড়ে বসে। হাতে একটা কলেজ ব্যাকপ্যাক, পরনে তার জিন্স আর টি শার্ট। সাধন একজন ছাত্রের মতো দেখতে সে। সাধন বলতে একদম গ্রামের ছেলে টাইপ। কেউ বলতে পারবে না এই ছেলেটা কাল রাতে একজন মানুষকে প্রায় মেরে ফেলেছিল। অটো চলতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। রাস্তায় ভীষণ জ্যাম পড়েছে। ইহান জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তখন তার মন অন্য কোথাও হারিয়েছে। গতকালের ঘটনা, সাদ্দামের প্রতিক্রিয়া আর সামনের পরিকল্পনা কি হতে পারে ভাবতে থাকে ইহান। একসময় অটো ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। অটো থেকে নেমে ইহান ভার্সিটি গেট দিয়ে ঢোকে। চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ লাইব্রেরিতে, কেউ ক্যান্টিনে। ইহান হাঁটতে থাকে। তার চোখ খুঁজছে একজনকে, আর সে হলো জিয়ান। ক্যাম্পাসের একপাশে বড় একটা বটগাছের নিচে জিয়ানকে দেখতে পায় ইহান। জিয়ান দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তার সাথে আরও 2-3 জন ছেলে, সবাই তাদের গ্যাংয়ের সদস্য। দিনের বেলা এরা সাধারণ ছাত্র, রাতে মাফিয়া। ইহান কাছে এগিয়ে যায়। জিয়ান তাকে দেখে হাসে। এসেছিস তাহলে? ভাবলাম আজও ক্লাস মিস করবি। না ভাই, আর মিস করলে স্যার পিটাবে তো। জিয়ানের পাশে দাঁড়ানো একজন ছেলে এগিয়ে আসে। তার নাম রিফাত। লম্বা চিকন গর্ণের স্বর, চোখের চশমা পরে। সে বলে, ভাই, কাল রাতের খবর শুনেছি সাদ্দামের লোক এখন হাসপাতালে নাকি? ইহান তার দিকে তাকায়, একটা নরম দৃষ্টি দিয়ে বলে, কে বলল তোকে? আরে আন্ডারওয়ার্ল্ডে সব খবর ছড়ায় ভাইয়া, সবাই জানে এখন
বলছে নতুন 2জন প্লেয়ার এসেছে যারা কাউকে ভয় পায় না, কিন্তু তারা কে কেউ জানে না। জিয়ান সিগারেট ফেলে পায়ে মারায়। তার মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। ভালোই তো, আমরা চাই সবাই জানুক আমরা লুকিয়ে থাকার মতো দুর্বল না। ইহানকে কিন্তু একটু চিন্তিত দেখায়। সে বেশ কিছু সময় চুপ করে থেকে বলে, খুব বেশি নাম হয়ে গেলে সমস্যা হবে। আমরা এখনও ছোট, বড় মাছগুলো যদি আমাদের দিকে নজর দেয় তাহলে মুশকিল। তুই চিন্তা করিস না, আমরা ধীরে ধীরে বিজনেস বাড়াবো। আর যখন বড় মাছগুলো টের পাবে ততদিনে আমরা এত শক্তিশালী হয়ে যাব যে তারা আমাদের কিছু করতে পারবে না। আচ্ছা চল ক্লাসের দিকে যাই। তিনজন হাঁটতে শুরু করে ক্লাসরুমের দিকে। এমন সময় দুটো গাড়ি আসে ভার্সিটির ভিতর। গাড়ি থেকে নামে মেহের। মেহের এমপি মাসুদের ছেলে, দেখতে বেশ স্মার্টও। সে ভার্সিটিতে ঢুকেই গাড়ির উপরে বসে। একটা মেয়েকে ডাক দেয়, পকেট থেকে মানি ব্যাগ বের করে। সেটা থেকে কতগুলো 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, এই মেয়ে, একদিনের জন্য বিজনেস যাবি? দেখ, তোকে 10,000 টাকা দেবো, পড়তেও পারবি, আরামে করে থাকতেও পারবি। গ্রাম থেকে অনেক মেয়ে এসেছে আমার বিছানায় সময় কাটাইছে, তারা এখন শহরের রানীর মতো থাকে। আমি কাউকে ঠকাই না, যাবি নাকি তুলে নেবো বল? মেয়েটা ভয়ে কেঁদে ফেলে, কিন্তু সে কিছুই বলে না। চারপাশে তাকায়। জিয়ান উঠে দাঁড়ায়। রিফাত বলে, ওইদিকে তাকে লাভ নেই ভাইয়া, এমপি কিন্তু সাদ্দামের ডান হাত। জিয়ান থাম, এগুলো হলো চুনোপুটি। পুঁটি মাছ ধরে হাত বন্ধ করার মানে নেই। চল ক্লাসের দিকে, চ্যাপ্টার পরে দেখব। বেশ, চল তবে। আমার আর কি, ভাবলাম একটু লাইফ টাইমে আসবো। শুরুতে বেশি লাইমলাইটে গেলে লাইম থাকবে, কিন্তু তোর লাইট থাকবে না, গাধা। ধ্যাৎ, মুডটাই নষ্ট করে দিলে। চল ক্লাসেই যাই, কত মেয়েরা আসছে। ওরা তিনজন ক্লাসের দিকে এগিয়ে যায়। রাস্তায় অনেক মেয়ে। কেউ কেউ ইহান আর জিয়ানের দিকে তাকায়। ক্যাম্পাসের এই দুজন বেশ পরিচিত, কারণ এরা বখাটে মারামারি করে। কিন্তু ভার্সিটির রাজনীতিতে ভালো জায়গা আছে তাদের। বখাটে বলে মেয়েরাও কাছে ঘেঁষে না, সবে এড়িয়ে চলে। ক্লাসরুমে ঢোকে তিনজন, পেছনের বেঞ্চে গিয়ে বসে। স্যার এখনও আসেনি। ক্লাসে অনেক ছাত্রছাত্রী, সবাই গল্প করছে, হাসছে। ইহানের চোখ আটকে যায় সামনের বেঞ্চে। একটা মেয়ে বসে বই পড়ছে। সাদাসিধে পোশাক, চুল বেনি করা, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে কোনো মেকআপ নেই, সাধারণ দেখতে, কিন্তু তার সারালো একটা সৌন্দর্য আছে। জিয়ান ইহানের দৃষ্টি অনুসরণ করে। বিষয়টা বুঝতে পেরে জিয়ান একটা হাসি দেয়। আরে ওই মেয়েটা না? কোন মেয়ে? ওই যে একটু আগে এমপির ছেলে মেহের, যাকে টাকার অফার দিল। এত দ্রুত ক্লাসে এসে বসলো কখন? মাত্রই এসে বসলো। আর তুই আবার দেখছিস নাকি? ভাই মেয়েটার নাম ইধি। বাহ, সুন্দর নাম তো। দেখ বন্ধু এদিকে। ইয়ান একটু লজ্জা পায়, মাথা নাড়ে সে। থাম তো, আমি কেন দেখব? মিথ্যা বলিস না, তুই ওকে প্রথম দিন থেকে লক্ষ্য করছিস। বল না, ভালো লাগে? ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে জিয়ানের দিকে তাকায়। জানি না ভাই, ও খুব আলাদা। এই ক্যাম্পাসের অন্য মেয়েদের মতো না। ওর মধ্যে একটা সারল্য আছে, পবিত্রতা আছে। তো এগিয়ে যা, প্রপোজ কর। আমি পারবো না। আমি কে? একজন মাফিয়া, হাতে রক্ত লেগে থাকে সব সময়। আমার মতো মানুষ ওর মতো মেয়ের জন্য উপযুক্ত না। জিয়ান ইহানের কাঁধে হাত রাখে, গম্ভীর হয়ে বলে, দেখ ইহান, আমরা যা করি সেটা এই শহরে টিকে থাকার জন্য, কিন্তু তার মানে এই না যে আমরা মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না। আমরা তো বখাটে। তো ইহান চুপ করে থাকে। মনে মনে অনেক দ্বন্দ্ব চলে তার। একদিকে তার অপরাধের জীবন, অন্যদিকে ইধির প্রতি তার অনুভূতি। এমন সময় স্যার ক্লাসে ঢোকে। সবাই চুপ হয়ে যায়। ক্লাস শুরু হয়, কিন্তু ইহানের ক্লাসে মনে সে শুধু ইধির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা মন দিয়ে পড়া শুনছে, নোট লিখছে, তার মুখে একটা শান্ত ভাব। স্যার সেটা লক্ষ্য করে ইহানকে ডাক দেয়। এই যে লাস্ট বেঞ্চের হিরো ইহান সাহেব, কি সমস্যা? বহুদিন পর ক্লাসে, আবার অমনোযোগী কেন? স্যার, আপনার না একটা মেয়ে আছে, তাকে প্রপোজ করতে চাই। শাট আপ বেদব। জিয়ান, কি করছিস? চুপ থাক না। ক্লাস শেষ হয়, সবাই বেরিয়ে যেতে শুরু করে। ইধিও বই গুছিয়ে বের হয়। ইহান তার পেছন পেছন যায়। জিয়ান তাকে উৎসাহ দেয়। যা, এখনই বল, আর দেরি করিস না। ইহান সাহস সঞ্চয় করে ইধির দিকে এগিয়ে যায়। করিডরে অনেক ছাত্রছাত্রী, কেউ কেউ ইহানকে দেখে ফিসফিস করে। ইহান ইধির সামনে এসে দাঁড়ায়।
এক্সকিউজ মি। ইদি পেছনে তাকায়, ইহানকে দেখে একটু ভয় পায়। ইহানের নাম সে শুনেছে, বকাটে মারামারি করে বেড়ায় এই ছেলেটা। জি। আমি ইহান, তুমি ইধি তাই না? হ্যাঁ, তুমি কি চাও? ইয়ান একটু থেমে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না, তার মুখ দিয়ে শব্দ বেরোয় না। আমি আসলে বলো না কি বলবে, আমার ক্লাস আছে। আমি তোমার সাথে কথা বলতে চাই, একটু সময় দেবে? ইতি তার দিকে সন্দেহের চোখে তাকায়, তারপর বলে, কি নিয়ে কথা? আমি তো তোমাকে চিনিও না। আমি জানি তুমি আমার সম্পর্কে কি কি শুনেছ, কিন্তু সব মিথ্যা না। আমি তোমার সাথে সত্যি কথা বলতে চাই, প্লিজ। ইতি একটু ভাবে, তারপর মাথা নাড়ায়। ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় না, আমার ক্লাস আছে। আরে আরে, হট ফিগার খ্যাত ছেলেটা দেখি ইহানের সামনে দাঁড়িয়ে, কি ব্যাপার? পিছন থেকে মিহির কথাটা বলে ওঠে। ইতি দ্রুত সরে যায় সেখান থেকে। ইয়ান ঘুরে তাকায়, জিয়ান এগিয়ে আসে মিহিরের দিকে। জিয়ান কাছে আসতেই মিহির জিয়ানের শার্ট টেনে ধরে বলে, নিজেদের ওয়াদের ভিতরে থাকিস, বুঝলি? যা করছিস সে অবধি থাক, যা ভাগ এখান থেকে। তো কি? জিয়ান, এখন নয়, রিফাত ওকে নিয়ে আয়। একটা ঝামেলা বাঁধতে গিয়েও বাঁধেনি। ইহান দৌড়ে এসে ইদিকে খুঁজে বের করে। দুজন ক্যাম্পাসের এক পাশে বেঞ্চে বসে, ইদি তার ব্যাগ কোলে রাখে। ইহান তার পাশে বসে, একটু দূরত্ব রেখেই বসেছে। তুমি খুব ভালো ছাত্রী, আমি লক্ষ্য করেছি, সব সময় পড়াশোনা করো। তুমি আমাকে লক্ষ্য করো কেন? ইহান গভীর শ্বাস নেই, সত্যি বলার সিদ্ধান্ত নেয় সে। কারণ তুমি আলাদা। এই ক্যাম্পাসে সবাই একরকম, কিন্তু তুমি সবার থেকে ভিন্ন। তোমার মধ্যে একটা সারল্য আছে যা আমাকে প্রতিনিয়ত টানে। ইদি লজ্জা পায়, মুখ লাল হয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? আমরা তো চিনি না একে অপরকে, তাই না? তাই তো জানতে চাই, তোমার সম্পর্কে জানতে চাই। আমাকে একটা সুযোগ দাও, প্লিজ। ইদি তার দিকে তাকায়। ইয়ানের চোখে একটা আন্তরিকতা দেখতে পায়, সত্যিকারের আবেগ দেখে সে। আমি তো শুনেছি তুমি অনেক খারাপ ছেলে, মারামারি করো, রাজনীতি করো। আমার পরিবার এসব পছন্দ করবে না। আমি জানি, কিন্তু মানুষ যা শোনে সব সত্যি না। আমি একজন সাধারণ ছেলে যে বেঁচে থাকার চেষ্টা করছে। আমার নিজের সমস্যা আছে, আমার নিজের লড়াই আছে, কিন্তু তার মানে এই না যে আমি একজন মানুষের মতো ভালোবাসতে পারবো না। ইদি চুপ করে থাকে, তার মনে অনেক প্রশ্ন উদয় হয়। সে বলে, আমাকে সময় দাও, আমি তোমাকে চিনতে চাই, তারপর সিদ্ধান্ত নেব। ইয়ানের মুখে হাসি ফুটে ওঠে। প্রথমবার সে খুশি বোধ করে। ধন্যবাদ, তুমি আমাকে হতাশ করবে না, তবে মেহেরের থেকে সাবধানে থেকো। দুজনে উঠে দাঁড়ায়। ইদি তার ক্লাসে চলে যায়। ইহান দাঁড়িয়ে থাকে। জিয়ান দূর থেকে দেখছিল, কাছে আসে সে। দেখলি, এত কঠিন না, এখন ধীরে ধীরে এগিয়েছে। তুই ঠিক বলেছিস ভাই, আমি একটা সুযোগ পেয়েছি, এখন আমাকে প্রমাণ করতে হবে আমি তার উপযুক্ত। দুই বন্ধু হাঁটতে শুরু করে। হঠাৎ জিয়ানের ফোন বাজে। সে ফোন তুলে কথা বলে, তার মুখ গম্ভীর হয়ে যায়। কি হলো? সাদ্দাম আমাদের ডেকেছে আজ রাতে, তার আড্ডায়। এটা ফাঁদ হতে পারে। জানি, কিন্তু না গেলে সবাই ভাববে আমরা ভয় পাই। আমাদের যেতে হবে, কিন্তু প্রস্তুত থাকতে হবে। ইহান মাথা নাড়ে, তার চোখে আবার সেই ঠান্ডা দৃষ্টি ফিরে আসে। সে বলে, ঠিক আছে, আজ রাতে দেখা যাবে। সত্তর যদি মনে করে আমাদের ভয় দেখাতে পারবে, তাহলে সে ভুল করছে। আমরা কাউকে ভয় পাই না। এই তো আমার ভাই, চল দুপুরে ক্যান্টিনে খাই, আজ রাতের জন্য শক্তি লাগবে। দুই বন্ধু ক্যান্টিনের দিকে হাঁটে। ক্যাম্পাসে তখন দুপুরের রোদ বিরাজ করে। সবাই তাদের মতো ব্যস্ত। কেউ জানে না দুই ছাত্রের আসল পরিচয়, কেউ জানে না আজ রাতে আবার রক্ত ঝরবে এই শহরে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে একটা বড় বাড়ি। বাড়ির ভেতরে একটা হলরুমে বসে আছে একজন মধ্যবয়স্ক মানুষ। তার গায়ের রং কালো, চেহারা ভয়ঙ্কর, চোখের উপরে সোজা একটা দাগ। নাম সাদ্দাম মিয়া, এই শহরের বড় মাফিয়া। তার সামনে দাঁড়িয়ে আছে সেই লোক যাকে ইহান আর জিয়ান গতকাল ছেড়ে দিয়েছে। তার মুখে এখনো ব্যান্ডেজ। তো এই ইহান আর জিয়ান আমাকে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ?
হ্যাঁ বস, তারা বলেছে তারা এই শহরের নতুন শাসক। তারা কাউকে ভয় পায় না। সাদ্দাম একটা হাসি দেয়, সেই হাসিতে তার ক্রোধ অহংকার মিশে আছে। হাসি থামিয়ে বলে, নতুন শাসক দুইটা বাচ্চা ছেলে মনে করে তারা আমার সাথে পারবে? আমি এই শহরে 20 বছর ধরে রাজ করছি। কত মানুষ এসেছে চ্যালেঞ্জ করতে, সবাই এখন মাটির নিচে। তার পাশে দাঁড়ানো আরেকজন লোক আছে, নাম কালা। সাদ্দামের ডান হাত সে বলে, বস, আমরা কি করব? তাদের শেষ করে দেব? না 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 না, এত সহজে না। আমি তাদের আজ রাতে ডেকেছি, দেখব তাদের সাহস কতটুকু। যদি তারা আসে তাহলে বুঝবো তারা সত্যিই নির্ভীক, আর যদি না আসে তাহলে সবাই জানবে তারা শুধু মুখের বুলি করে। আর যদি তারা আসে? তাহলে আমি তাদের একটা পাঠ শেখাবো। এই শহরে আমি ছাড়া কেউ রাজা না। যে এটা ভুলে যাবে তার জন্য মৃত্যু অপেক্ষা করবে। কালা মাথা নাড়ায়। সাদ্দাম তার চেয়ার থেকে উঠে জানালার দিকে যায়। বাইরে তাকায় সে, শহরের দৃশ্য দেখছে। এই শহর আমার, আমার রক্ত, আমার পানি এক করে আমি এটা তৈরি করেছি। কোনো বাচ্চা ছেলে এসে আমার থেকে কেড়ে নিতে পারবে না। ইহান আর জিয়ান, তোরা ভুল করেছিস, আর এই ভুলের মূল্য তোদের জীবন দিয়ে দিতে হবে। তার কণ্ঠে এক ভয়ঙ্কর দৃঢ়তা মিশে থাকে, যেন ইঙ্গিত দেয় যুদ্ধ আসছে। রক্তের নদী বইতে চলছে। ইহান আর জিয়ান জানে না তার কি বিপদের মুখে পা দিয়েছে। সাদ্দাম শুধু একটা নাম না, সে এক কিংবদন্তি, আর কিংবদন্তির সাথে লড়তে গেলে প্রস্তুত থাকতে হয় মৃত্যুর জন্য। দিন ফুরিয়ে যায়, সন্ধ্যা নামে। ইহান তার সেফ হাউজে প্রস্তুতি নিচ্ছে, তার কোমরে একটা পিস্তল, পকেটে ছুরি। জিয়ান তাকে ফোন করে। তুই প্রস্তুত? হ্যাঁ, তুই? আমিও। আজ রাতে যা হবার হবে, আমরা পিছিয়ে যাব না। ঠিক আছে, আধা ঘন্টা পর দেখা হবে সেই পুরনো জায়গায়। দেখা হবে ভাই। আর মনে রাখিস, আমরা একসাথে, জীবন মৃত্যু সব একসাথে। একসাথে। ফোন কেটে যায়। ইহান আয়নে নিজের দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে জানে আজ রাতে হয়তো তার শেষ রাত হতে পারে, কিন্তু ভয় নেই। যে পথে সে পা দিয়েছে সেই পথে মৃত্যু সঙ্গী। আজ রাতেই দেখা যাবে। সাদ্দাম, তুই যদি মনে করেছিস আমরা তোর সামনে মাথা নত করব, তাহলে তুই ভুল করছিস। আমরা হয় রাজা হব, আর না হয় মৃত্যুকে আলিঙ্গন করব। মাঝামাঝি কিছু আমাদের জন্য নয়। সে ঘর থেকে বেরিয়ে যায়। রাত তখন ঘনিয়ে আসছে, আর এই রাতে আবার রক্ত ঝরবে, আবার লাশ পড়বে, কিন্তু কার লাশ সেটা শুধু সময়ই বলবে। রাত তখন 10:30 বাজে। ঢাকা শহরের পুরনো এলাকার একটি পরিত্যক্ত কারখানার সামনে একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে ইহান আর জিয়ান। দুজনের চোখে মুখে কঠিন ভাব। তারা জানে আজ রাতে কী হতে যাচ্ছে। হয় তারা বেঁচে ফিরবে, নয় তারা এই কারখানাই তাদের কবর। কারখানার গেট খোলাই আছে, হয়তো তাদের জন্য খুলে রেখেছে। ভেতরে আবছা আলো জ্বলছে। দুজন ভেতরে ঢোকে। তাদের পদধ্বনি প্রতিধ্বনিত হয় চারপাশে। কারখানাটা বিশাল, আশেপাশে ভাঙ্গা মেশিন, মরচে ধরা লোহার পাত পড়ে আছে, সাথে পড়ে আছে ধুলোয় ঢাকা মেঝে। চারিদিকে অন্ধকারাচ্ছন্ন, শুধু মাঝখানে একটা জায়গায় আলো বেশ প্রখর। সেই আলো নিচে দাঁড়িয়ে আছে সাদ্দাম। তার পেছনে প্রায় 20 জন লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে অস্ত্র, ছুরি, রড, কিছু লোকের হাতে দেশি পিস্তল। সাদ্দামের চোখে মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। তার পাশে দাঁড়িয়ে কালা, তার ডান হাত। ইহান আর জিয়ান আলোর মধ্যে এগিয়ে যায়। দুজনের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। তারা জানে এটা ফাঁদ, কিন্তু তাও এসেছে, কারণ ভয় দেখালে এই আন্ডারওয়ার্ল্ডে বেঁচে থাকা যায় না। সাদ্দাম ওদের দিকে তাকিয়ে বলে, এসেছো দেখছি, সাহসী ছেলে তো তোমরা। সাদ্দামের গলা বেশ ভারী, তার কণ্ঠে এক অদ্ভুত ক্ষমতা বোঝা যায়। ইহান বলে, সাদ্দাম সাহেব, ব্যাঙ ডাকলে সাপ চলে আসে। ডাকাডাকি আমার কাছে খেলা না। আমি যার নাম নেই তার কপালে লেখা বদলে যায়। জীবন আমাকে ডাকলে বুঝি ওর সাহস শেষ, আর মৃত্যু আমাকে ডাকলে আমি হাসি, কারণ ও জানে আমি তার মতোই ধৈর্যহীন। তুমি ডেকেছ, আমরা এসেছি, এটাই সাহস। সাহস নাকি বোকামি? তোমরা জানো আমি কে? আমি সাদ্দাম, এই শহরের অন্ধকারের রাজা।
20 বছর ধরে এই শহরে আমার রুলস চলে, আর তোমরা দুইটা বাচ্চা ছেলে মনে করো আমার সাথে পারবে, হ্যাঁ? আরে তোমরা তো মাইন্ড গেমের চালই বুঝবে না। যেন একটা হাসি দেয়, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে তার ছিল। সাদ্দাম মিয়া, বয়স দিয়ে ক্ষমতা মাপা যায় না। আপনি যখন শুরু করেছিলেন তখনও তো ছোট ছিলেন, আর আমরা এখন তাই ছোট আছি কিন্তু ক্ষুধার্ত, ক্ষমতার জন্য ক্ষুধার্ত আমরা। সাদ্দাম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তার চোখে ক্রোধ জ্বলে উঠছে। জিয়ানের কথায় সে মুচকি হাসে। ক্ষুধা থাকলেই হয় না বাচ্চা, শক্তিও লাগে, বুঝলে? আর শক্তি তোমাদের নেই। তোমরা জানো আমার কতজন লোক আছে, আমার কত সংযোগ আছে, পুলিশ, প্রশাসন, রাজনীতি, সবখানে আমার হাত। আমার লোক লাগবে না, পুলিশ লাগিয়ে দিলেই তো তোমাদের খেলা শেষ। ইহান হাসে। ইহান এক পা এগিয়ে যায়, তার চোখ সরাসরি সাদ্দামের চোখে পড়ে। ইহান বলে, সংযোগ থাকলেই হয় না সাদ্দাম মিয়া, সাহস লাগে, সাহস। আর আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার সাহস শেষ হয়ে গেছে। এখন আপনি শুধু আপনার লোকেদের দিয়ে কাজ করান, নিজে আর কিছু করতে পারেন না। চারিদিকে নিস্তব্ধতা ভর করে। সাদ্দামের লোকেরা শব্দ করে না, তারা জানে এখন কি হবে। সাদ্দাম ধীরে ধীরে ইহানের দিকে এগিয়ে আসে, তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। বুড়ো হয়েছি, সাহস শেষ হয়ে গেছে, তুমি ঠিকই বলেছ। কিন্তু তুমি জানো না বুড়ো বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে, তরুণ বাঘের চেয়েও বেশি। কারণ বুড়ো বাঘের কাছে অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, আর সেই জ্ঞান দিয়ে সে তরুণদের শেষ করে দেয়। ইহান পিছিয়ে যায় না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সাদ্দাম তার একদম কাছে এসে থামে, দুজনের মুখোমুখি একদম কাছে। আজ রাতে তোমরা এই কারখানা থেকে বেরোতে পারবে না, তোমাদের লাশ এখানেই পড়ে থাকবে। আর কাল সকালে সবাই জানবে ইহান আর জিয়ান শেষ হয়ে গেছে, তাদের স্বপ্ন মাটিতে মিশে গেছে। জিয়ান তার পিস্তল বের করে, তার চোখে এক পাগলামি দেখা যায়। ইয়ান শান্ত থাকে, সে জানে রাগ দেখালে হার হয়ে যায়, ঠান্ডা মাথায় লড়তে হয়। সাদ্দাম মিয়া, আপনি যদি আমাদের মেরে ফেলতে চান তাহলে এত কথা কেন, মেরে ফেলুন, আমরা প্রস্তুত। সাদ্দাম হাসে, তার হাসিতে নৃশংসতা ফুটে ওঠে। তাড়াহুড়ো কেন? মৃত্যু তো অপেক্ষা করছে। আগে আমি তোমাদের দেখাই এই শহরে আমার ক্ষমতা কি। সাদ্দাম হাততালি দেয়। হঠাৎ কারখানার এক পাশ থেকে দুজন লোককে টেনে নিয়ে আসা হয়, তাদের হাত পেছনে বাঁধা, মুখে রক্ত লেগে আছে, চোখে আতঙ্ক তাদের। ইহান আর জিয়ান তাদের দিকে তাকায়, চিনতে পারে এরা তাদের গ্যাংয়ের লোক, রিফাত আর সাকিব। এদের চিনো তো? এরা তোমাদের লোক। গতকাল রাতে আমার লোকেরা এদের ধরেছে। তোমাদের কাছ থেকে তথ্য নিতে চেয়েছিলাম, কিন্তু এরা কিছু বলেনি। বিশ্বস্ত লোক তোমাদের, এমন লোকেদের বহু বছর দেখিনি, বুঝলে? ইয়ানের চোখ জ্বলে ওঠে রাগে, রাগে তার হাত মুঠো হয়ে যায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। তোমরা এদের ছেড়ে দাও, এদের সাথে তোমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আমার সাথে। ঠিক বলেছ, সমস্যা তোমাদের সাথে, কিন্তু যে গাছ কাটতে হয় তার আগে সেই গাছের শেকড় কাটতে হয়। আর এরা তোমার শেকড়, এদের কেটে ফেললে তারপর তোমাদের কাটবো। সাদ্দাম ইশারা করে, কালা এগিয়ে আসে, তার হাতে একটা বড় ছুরি। সে রিফাতের পেছনে দাঁড়ায়। রিফাত ভয়ে কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে ওর। রিফাত বলে, ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ। ইয়ানের বুকে ব্যথা হয়, সে চিৎকার করে বলে, থামো, তোমরা এটা করতে পারো না। পারবো না? দেখো তাহলে। কালা ছুরি তোলে, এক ঝটকায় রিফাতের গলায় চালিয়ে দেয়। রক্ত ছিটকে বেরিয়ে আসে, রিফাতের চোখ বড় হয়ে যায়, মুখ দিয়ে শব্দ বেরোয় না। সে মেঝেতে লুটিয়ে পড়ে, রক্তের নদী বইতে শুরু করে। রিফাতের শরীর কাঁপতে থাকে, কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে যায়। চোখ খোলা থাকে ওর, চোখ মৃত। ইয়ান ছুটে যেতে চায়, কিন্তু সাদ্দামের লোকেরা তাকে আটকে ধরে। জিয়ান তার পিস্তল তাক করে, কিন্তু চারিদিকে 10টা পিস্তল তাদের দিকে তাক করায়। রিফাত, না। ইহানের গলা ভেঙে যায়, তার চোখে জল জমে, কিন্তু সে জল বেদনা নয়, জলটার আগে প্রতিশোধের। এটা তুমি কি করলে সাদ্দাম? এর প্রতিশোধ নেব, আমি তোমাকে শেষ করে দেব।
সাদ্দাম হাসে, এবার সাকিবের দিকে তাকায়। সাকিব কাঁপছে, মুখ দিয়ে আর্তনাদ বেরোচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তুমি কিছু করোনি, কিন্তু তুমি ভুল পক্ষ বেছে নিয়েছো। এই শহরে ভুল পক্ষ বেছে নিলে এই পরিণতিই হবে। কালা আবার এগিয়ে যায়, এবার আরও ভয়ঙ্করভাবে সে সাকিবের পেটে ছুরি ঢোকায়। সাকিব চিৎকার করে ওঠে, ব্যথায় চিৎকার করতে থাকে। কালা ছুরি ঘুরিয়ে দেয় দ্রুত, রক্ত ঝরতে থাকে। সাকিব মেঝেতে পড়ে যায়, তার শরীর কাঁপছে, ব্যথায় ছটফট করছে, কিন্তু মৃত্যু আসতে সময় নাই। ধীরে ধীরে তার শরীর শান্ত হয়ে আসে, চোখ বন্ধ হয়ে যায়। ইহান আর জিয়ান শুধু দাঁড়িয়ে দেখছে, তাদের দুই বন্ধুর দুই সাথী মারা গেল তাদের চোখের সামনে। তারা কিছু করতে পারেনি। দেখেছো, এটাই হয় যখন কেউ আমার বিরুদ্ধে যায়, তোমরাও এভাবে শেষ হবে। কিন্তু তার আগে তোমাদের আরো কিছু দেখাই। সাদ্দাম আবার হাততালি দেয়। এবার কারখানার অন্য পাশ থেকে একটা মেয়েকে টেনে আনা হয়। মেয়েটার মুখ ঢাকা কালো কাপড়ে, তার হাত বাঁধা, সে কাঁপছে। এই মেয়েটাকে চিনো তো? ভার্সিটির মেয়ে, তোমাদের ক্লাসমেট। ইয়ানের বুক ধরফর করতে শুরু করে, তার মাথায় একটা নামিয়ে ঘোরে ইধি। সাদ্দামের লোক মেয়েটার মুখ থেকে কাপড় সরায়। ইয়ানের শ্বাস বন্ধ হয়ে যায়। ইধি না, সে অন্য একটা মেয়ে, নাম রোমানা, তাদের ক্লাসের মেয়ে, সে কাঁদছে। এই মেয়েটা তোমাদের ক্লাসমেট। আজ বিকেলে আমার লোকেরা একে তুলে এনেছে। কেন জানো? কারণ এই মেয়ে তোমার সাথে কথা বলতে চায়, বন্ধুত্ব করতে চায়। তার মনে সে তোমাদের পক্ষে, আর যে তোমাদের পক্ষে সেই হচ্ছে আমাদের শত্রু। হ্যাঁ? না না, এটা করো না। রোমানার কোনো দোষ নেই, সে শুধু একটা সাধারণ মেয়ে, তার সাথে আন্ডারওয়ার্ল্ডের কোনো সংযোগ নেই। কিন্তু তোমাদের সাথে সংযোগ আছে, আর সেটাই যথেষ্ট। সাদ্দাম কালার দিকে তাকায়, কালার রুমানের দিকে এগিয়ে যায়। রুমানা চিৎকার করে ওঠে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমি শুধু ওর ক্লাসমেট। ইয়ান আর সহ্য করতে পারে না, সে সাদ্দামের লোকেদের ধাক্কা দিয়ে ছুটে যায়, কিন্তু একটা লোক তার পায়ে লাথি মারে। ইয়ান মেঝেতে পড়ে যায়, মুখে রক্ত এসে লাগে। থামো সাদ্দাম, তুমি যদি এই মেয়েটাকে মারো তাহলে আমি তোমার পুরো পরিবার শেষ করে দেব। তোমার বউ, তোমার বাচ্চা, কাউকেই ছাড়বো না আমি। সাদ্দাম তখনই থেমে যায়, ইয়ানের দিকে তাকায়, তার মুখে একটা গম্ভীর ভাব। আমার পরিবারকে টানলি? তুই বড় ভুল করেছিস। আমি তোকে শুধু মারতাম, কিন্তু এখন তোকে এমন ভাবে মারবো যে তুই মৃত্যুর জন্য মিনতি করবি। সাদ্দাম কালাকে ইশারা করে। কালা রোমানাকে ছেড়ে ইহানের দিকে এগিয়ে আসে, তার হাতে এখনো রক্তমাখা ছুরি। আগে তোকে শেষ করি, তারপর তোর সামনে তোর জিয়ানকে শেষ করব, আর শেষে তোর ক্লাসমেটকে। তুই দেখবি সব কিছু, কিন্তু কিচ্ছু করতে পারবি না। এটাই সবচেয়ে বড় শাস্তি। হ্যাঁ? কালা ইহানের দিকে ছুরি তাক করে। ইহান মেঝেতে পড়ে আছে, তার মাথা ঘুরছে, লাথির আঘাতে তার শরীর ব্যথা করছে, কিন্তু সে হার মানবে না। তার চোখে এখনও সেই আগুন জ্বলছে। জিয়ান হঠাৎ চিৎকার করে। দাঁড়াও। সবে থেমে যায়। জিয়ান তার পিস্তল সাদ্দামের দিকে তাক করে। তুমি যদি ইহানকে মারো তাহলে আমি তোমাকে গুলি করব, আমার কিছু হোক বা না হোক, কিন্তু তোমাকে মেরে ফেলবো। সাদ্দামের চারিদিকে লোকেরা তাদের পিস্তল জিয়ানের দিকে তাক করে। এক মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কেউ কাউকে ছাড়বে না। তুই আমাকে গুলি করবি, তার আগে তোকে আমি 10টা গুলি ঠুকবো। তুই বেঁচে থাকবি না। বেঁচে থাকার জন্য তো এই পথে আসিনি। আমরা জানি একদিন মরব, কিন্তু মরার আগে আমরা আমাদের সাপ রেখে যাব। আর তুমি যদি ভাবো আমরা ভয় পাই, তাহলে ভুল করছো। ইয়ান মেঝে থেকে উঠে দাঁড়ায়, তার মুখে রক্ত, কিন্তু তার চোখে এখন এক পাগলামি, এক নৃশংসতার আভাস। সাদ্দাম, অনেক হয়েছে খেলা, এতক্ষণ কিছু বলিনি। তোর পরিবারের সবাই আমার লোকেদের নজরে। কসম, এখান থেকে বের না হলে ওরা তোর পরিবারের সবাইকে মারবে। তুই আজ আমার দুই বন্ধুকে মেরেছিস, এই ঋণ আমি শোধ করব। তোর পুরো সাম্রাজ্য আমি ধুলোয় মিশিয়ে দেব। যতদিন বেঁচে থাকব তোকে শেষ করার চেষ্টা করব, আর একদিন আমি সফল হবই। সাদ্দাম হাসে, কিন্তু সেই হাসিতে এখন কিছুটা উদ্বেগ। ইহানের চোখে যে পাগলামি সে দেখছে তা তাকে চিন্তায় ফেলে দেয়। বেশ শোন, এই খেলায় আমার পরিবার কিচ্ছু না। তোদেরকে একটা টিপস দিই, মাফিয়া জগতে গ্যাংস্টার হতে হলে মায়া থাকতে নেই। যেহেতু চ্যালেঞ্জ করলি, তাহলে আজ তোকে জীবিত ছেড়ে দেই।
দেখি তুই কি করতে পারিস, কিন্তু মনে রাখিস আজকের পর তুই আর তোর বন্ধু আমার টার্গেট। যেখানেই থাকবি আমার লোকেরা তোদের খুঁজে বের করবে, তোদের জীবন এখন থেকে নরক করে ছাড়বে, প্রতিটা মুহূর্ত ভয়ে কাটবে তোদের। ভয়? আমরা ভয় কি জিনিস জানি না এখন। আমরা নরকে বসবাস করি সাদ্দাম, নরক আমাদের বাড়ি। সাদ্দাম তার লোকেদের ইশারা করে আর ইহান আর জিয়ানকে ছেড়ে দেয়। রুমানাকেও ছেড়ে দেয়। রুমানা কাঁদতে কাঁদতে ইহানদের কাছে আসে। চলো এখান থেকে বেরিয়ে যাই। তিনজন কারখানা থেকে বেরিয়ে আসে। বাইরে রাতের অন্ধকার, তারা হাঁটতে থাকে। রুমানা তখনও কাঁদছে। ইহান তার দিকে তাকায়। তুমি নিরাপদ, এখন বাড়ি চলে যাও, আর কাউকে কিছু বলবে না। কিন্তু তারা আমাকে তারা তোমাকে আর কিছু করবে না, আমি কথা দিচ্ছি। এখন যাও। রুমানা চলে যায়। ইহান আর জিয়ান দাঁড়িয়ে থাকে। নিস্তব্ধতা চারপাশে। রিফাত আর সাকিব মরে গেল রে। আমি জানি তারা আমাদের জন্য মারা গেল, এই ঋণ শোধ করতে হবে। সাদ্দাম, আমি তোকে ছাড়ব না। দুই বন্ধু রাতের অন্ধকারে হাঁটতে থাকে। তাদের মনে এখন শুধু প্রতিশোধ, রক্তের প্রতিশোধ। সাদ্দাম ভাবছে সে জিতে গেছে। সে জানে না আজ রাতে সে দুটো দানব তৈরি করে দিয়েছে, দুটো দানব যারা তার সাম্রাজ্য ধ্বংস করবে। পরের দিন সকাল, ভার্সিটিতে ইহান আর জিয়ান ক্লাসে আসে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, সবে স্বাভাবিক মনে করে। কেউ জানে না গত রাতে কী ঘটেছে। ইহান তার বেঞ্চে বসে, ইদি সামনের বেঞ্চে। ইহান তার দিকে তাকায়। ইদির নিরাপত্তার কথা ভাবে। সাদ্দাম যদি ইদিকে টার্গেট করে, ইহান কাঁপে না, সে ইদিকে রক্ষা করবে যে করে হোক। ক্লাস শেষে ইহান ইদির কাছে যায়। তোমার সাথে কথা আছে, জরুরি। কি ব্যাপার? এখানে না, চলো বাইরে। দুজন ক্যাম্পাসের এক নির্জন জায়গায় যায়। ইহান গম্ভীর মুখে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। ইদি চমকে যায়। কি হলো হঠাৎ? কি বলছো? কেন? কারণ আমি বিপজ্জনক, আমার কাছে থাকলে তোমারও বিপদ। তুমি নিরাপদে থাকো, আমার থেকে দূরে। তুমি কি করেছো? তুমি কি কোনো সমস্যায় আছো ইহান? ইহান তার দিকে তাকায়। তার চোখে একটা বেদনা। ইধিও তাকিয়ে আছে ইহানের দিকে। তারপর, ইধি, আমি আছি এমন এক জায়গাতে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তুমি আমার সাথে জড়িয়ে পড়লে তোমার জীবন নষ্ট হবে। তুমি ভালো মেয়ে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার মতো মানুষ তোমার জীবনে অভিশাপ। ইদি তার চোখের দিকে তাকায়। সে দেখতে পায় ইহানের চোখে লুকিয়ে থাকা ব্যথা, যন্ত্রণা। তুমি যেই জগতেই থাকো না কেন, তুমি একজন মানুষ। তোমার হৃদয় আছে, আমি সেটা দেখেছি। তুমি যদি সত্যি আমার ভালো চাও, তাহলে আমাকে দূরে ঠেলে দিও না, বরং আমাকে বলো কি সমস্যা তোমার। হয়তো আমি সাহায্য করতে পারবো। ইহান মাথা নাড়ায়, একটা তিক্ত হাসি দেয় সে। তুমি সাহায্য করতে পারবে না। এই সমস্যা এমন যে শুধু রক্ত দিয়েই সমাধান হবে, আর আমি চাই না তোমার রক্ত ঝরুক। তুমি দূরে থেকো, এটাই আমার অনুরোধ। ইহান ঘুরে চলে যায়। ইদি দাঁড়িয়ে থাকে। তার চোখে জল নেমে আসে। সে বুঝতে পারে ইহান কোনো বড় বিপদে আছে, কিন্তু কি সেই বিপদ সে জানে না। অন্যদিকে জিয়ান তার ফোনে একটা নাম্বারে কল দেয়। তারপর অপর প্রান্ত থেকে একটা ভারী কণ্ঠ আসে। কি হয়েছে? গত রাতে সাদ্দাম আমাদের 2 লোককে মেরেছে। পরিস্থিতি খারাপ। আমি জানি, আমার কাছে খবর এসেছে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হবে। তুমি আমার কথা মতো চলো, শীঘ্রই সাদ্দাম দুজনেই শেষ হবে, আর তখন এই শহর হবে তোমার। জিয়ান একটা শয়তানি হাসি দেয়। তারপর বলে, আমি বুঝেছি, আমি সব ঠিকভাবে করছি। ভালো, মনে রাখবে এই খেলে আবেগের কোনো জায়গা নেই, শুধু ক্ষমতা। আর তুমি যদি ক্ষমতা চাও, তাহলে যা বলবো সেভাবে করবে। আমি জানি, আমি প্রস্তুত। ফোনটা কেটে যায়। জিয়ান ফোনটা পকেটে রাখে। তার মুখে একটা জটিল ভাব দেখা যায়। একদিকে ইহানের সাথে তার বন্ধুত্ব, অন্যদিকে ক্ষমতার লোভ। কিন্তু ক্ষমতা সবসময় জেতে। এই পৃথিবীতে শুধু শক্তিশালীরাই টিকে থাকে, দুর্বলরা মরে যায়। রাতে ইহান তার সেফ হাউজে বসে পরিকল্পনা করছে কিভাবে সাদ্দামকে আঘাত করা যায়। তার দুর্বল জায়গা কোথায়? হঠাৎ তার ফোন বাজে। অচেনা নাম্বার থেকে কল এসেছে। ইহান ফোন তুলে, হ্যালো। ইহান ভাই, আমি রহিম। রহিম। ইহান চিনতে পারে সাদ্দামের একজন লোক।
কিন্তু সে কেন ইহানকে ফোন করেছে? কি চাও? আমি আপনার সাথে দেখা করতে চাই। আমার কাছে কিছু তথ্য আছে যা আপনার কাজে লাগবে সাদ্দাম সম্পর্কে। ইহান একটু ভাবে এটা ফাঁদ হতে পারে, কিন্তু তার তথ্য দরকার। কোথায় আসবো? পুরনো ব্রিজের নিচে রাত 12টায় একা আসবেন। ঠিক আছে। ফোন কেটে যায়। ইহান ভাবে একটা বড় ঝুঁকি, কিন্তু ঝুঁকি না নিলে জেতা যায় না। সে জিয়ানকে ফোন করে। জিয়ান, আজ রাতে আমি একটা মিটিংয়ে যাব। সাদ্দামের একজন লোক আমাদের ডেকেছে, বলছে তথ্য দেবে। এটা ফাঁদ হতে পারে ভাই, তুই একা যাবি না, আমি তোর সাথে যাব। না, সে বলেছে একা আসতে, তুই দূরে থাকবি, কিছু হলে এগিয়ে আসবি। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। রাত 12টা বাজে। পুরনো ব্রিজের নিচে অন্ধকার। ইয়ান সেখানে পৌঁছে চারিদিকে তাকায়, কেউ না। হঠাৎ অন্ধকারের ছায়া থেকে একজন লোক বেরিয়ে আসে। রহিম সে। আপনি এসেছেন, ভালো। বলো, কি বলবে? সাদ্দাম আপনাকে শেষ করার পরিকল্পনা করছে। কয়েকদিনের মধ্যেই সে আঘাত করবে, কিন্তু তার আগে আপনি যদি তাকে আঘাত করতে পারেন তাহলে জিতবেন। কোথায় আঘাত করব? সাদ্দামের একটা গোপন গুদাম আছে, সেখানে সে তার সব মাদক রাখে। সেই গুদামে আগুন দিলে সাদ্দামের কোটি কোটি টাকা ক্ষতি হবে, আর তখন সে দুর্বল হয়ে পড়বে। সেই গুদাম কোথায়? রহিম একটা কাগজ বের করে ইহানকে দেয়, একটা ঠিকানা লেখা সেটাতে। এটাই ঠিকানা আছে, কিন্তু সাবধান, সেখানে পাহারা আছে, রাতে কম লোক থাকে। আজ রাতেই যেতে পারেন। তুমি কেন আমাকে সাহায্য করছো? তুমি তো সাদ্দামের লোক। রহিম তার দিকে তাকায়, তার চোখে ঘৃণা দেখা যায়। সে বলে, সাদ্দাম আমার ভাইকে মেরেছে অকারণে, আমি তার প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমি নিজে পারবো না। আপনি পারবেন। আপনি যদি সাদ্দামকে শেষ করেন, আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। ইয়ান বুঝতে পারে প্রতিশোধের আগুন রহিমের মধ্যে জ্বলছে। সে বলে, ধন্যবাদ, তোমার ভাইয়ের প্রতিশোধ আমি নেব। সাদ্দাম শেষ হবে। রহিম চলে যায়। ইহান কাগজটা দেখে ঠিকানা। আজ রাতেই আঘাত করতেই হবে। ইহান জিয়ানকে ফোন করে, পুরো ব্যাপারটা বলে। জিয়ান রাজি হয়ে যায়। দুজনে তাদের কয়েকজন বিশ্বস্ত লোক নিয়ে সেই গুদামের দিকে রওনা দেয়। গুদামটা শহরের বাইরে, নির্জন এলাকা। রাত তখন 2টা। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ইহান জিয়ান তাদের 5 জন লোক গুদামের কাছে পৌঁছায়। গুদামের বাইরে মানুষজন পাহারাদার, তারা ঘুমাচ্ছে। ইহান ইশারা করে, তাদের 2 জন লোক পাহারাদারদের কাছে যায়। নিঃশব্দে তাদের শেষ করে দেয়, গলা টিপে। কোনো শব্দ হয় না। দল গুদামের ভেতর ঢুকে। বিশাল গুদাম, চারিদিকে বস্তায় ভরা মাদক, কোটি টাকার মাল। ইহান তার লোকেদের ইশারা করে, তারা পেট্রোল ঢালতে শুরু করে। পুরো গুদামে মাদকের বস্তায়, কাঠের বাক্সে সর্বত্র। দ্রুত করো, বেশি সময় নেই। কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ। ইহান একটা ম্যাচ জ্বালায়, পেট্রোল ফেলে, আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো গুদাম আগুনে ভরে যায়। শিখা উপরে উঠতে থাকে, ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। চল, এখান থেকে দ্রুত বের হতে হবে। সবাই দৌড়ে বাইরে আসে, গাড়িতে উঠে চলে যায়। পেছনে গুদাম জ্বলছে, আকাশ লাল হয়ে উঠছে আগুনে। বিস্ফোরণের শব্দ হয়, মাদক পুড়েছে। সাদ্দামের কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গাড়িতে ইহান আর জিয়ান হাসছে, প্রথম আঘাত সফল হয়েছে। এটা শুধু শুরু সাদ্দাম, তোর সাম্রাজ্যের একটা অংশ আজ ধ্বংস হয়েছে। আরও অনেক কিছু বাকি আছে। তুই যা করেছিস তার প্রতিশোধ নেব। রিফাত আর সাকিবের মৃত্যু বৃথা যাবে না। জিয়ান ইহানের দিকে তাকায়, তার মুখে হাসি, কিন্তু চোখে এক জটিল ভাব। সে জানে এই যুদ্ধ শেষে একজন বেঁচে থাকবে, আর সেই একজন হবে সে নিজে। হ্যাঁ ভাই, আমরা জিতবো একসাথে। কিন্তু জিয়ানের মনে অন্য চিন্তা, অন্য পরিকল্পনা। পরের দিন সকালে খবরে ছড়িয়ে পড়ে, সাদ্দামের গুদামে আগুন লেগেছে, কোটি টাকার ক্ষতি, পুরো আন্ডারওয়ার্ল্ডে আলোড়ন সৃষ্টি হয়। সবাই জানে ইয়ান আর জিয়ানের কাজ, তাদের নাম এখন সবার মুখে মুখে। সাদ্দাম তার বাড়িতে বসে আছে, তার চোখে রক্ত জমে আছে, ক্রোধে তার শরীর কাঁপছে। কালা তার সামনে দাঁড়িয়ে। বস, আমরা ব্যর্থ হয়েছি, তারা আমাদের গুদাম পুড়িয়ে দিয়েছে। আমি জানি এই ইহান আমাকে চ্যালেঞ্জ করেছে। সে ভাবছে আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু সে ভুল করেছে। আমি তাকে এমন শাস্তি দেব যে জন্মের জন্য মনে রাখবে। তার পরিবার, তার বন্ধু, তার প্রেম সব কিছু আমি ধ্বংস করে দেব। কিন্তু ওরা আমার গোপন জায়গার ঠিকানা পেল কিভাবে? জানি না বস, তবে কি করবেন ভাবছেন? সাদ্দাম একটা নাম্বারে ফোন করে।
অপর প্রান্ত থেকে একটা কণ্ঠ ভেসে আসে। বলো সাদ্দাম। ইন্সপেক্টর হাসান, আমার একটা কাজ আছে। ইহান আর জিয়ান নামে দুইটা ছেলে আছে, ওদের ধরতে হবে যে কোনো একটা মামলা দিয়ে, যে কোনো। বুঝেছি, আমি ব্যবস্থা করছি। ফোন কেটে যায়। সাদ্দাম হাসে, একটা ভয়ঙ্কর হাসি দেয় সে। তুমি আন্ডারওয়ার্ল্ডে আমার সাথে লড়তে পারো ইহান, কিন্তু আইনের সাথে লড়তে পারবে না। পুলিশ তোকে ধরবেই, তুই জেলে যাবি, আর তখন তো সব স্বপ্ন শেষ। খেলা আরও জটিল হয়ে উঠছে। সাদ্দাম এখন পুলিশ ব্যবহার করছে। ইহান আর জিয়ান জানে না কি বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। ইতি ভার্সিটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। সকালের আলো তখন চারপাশে ছড়িয়ে পড়ছে। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সেখানে মেহেরের জিপ গাড়ি এসে থামে। কালো রঙের বিশাল জিপটা দেখতে ইদির বুক দুরু দুরু করতে থাকে। গাড়ির কাজ নামে ভিতর থেকে মেহেরের মুখ দেখা যায়। তার চোখে একটা হিংস্র ভাব। মেহের গাড়ি থেকে নামে। তার পেছনে আরও 3 জন মাস্তান টাইপের ছেলে। ইদি দেখতে খুব একটা স্মার্ট না হলেও তার ফিগার দারুণ আকর্ষণীয়। সরু কোমর, উঁচু গড়ন, যা মেহেরের নজরে পড়েছে বহুদিন আগে থেকে। মেহের ইদির দিকে এগিয়ে আসে। তার চোখে একটা নোংরা হাসি। ইদি ভয় পায়। সে পিছিয়ে যেতে চায়, কিন্তু পেছনে দেওয়াল। দেখতে তো খুব একটা স্মার্ট না, কিন্তু তুমি কি জানো তোমার একটা খাসা ফিগার আছে? আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি। যতদূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার, আর তার মেয়ে এখন কি হবে? গরিব ঘরের ছেলের বউ। তোমার সংসার চলে না শুনেছি। বাবার পেনশনের টাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে। তোমার ভাই আবার বেকার, বোন অসুস্থ। দেখো, আমি আবার টাকার অফার দিচ্ছি, ভালো টাকা, 1 লাখ টাকা দিচ্ছি প্রতি মাসে। তোমার খেয়ে পড়ে ভালো মন্দ বাঁচতে পারবে। টাকাটা তোমাকে প্রতি মাসে দেব। শুধু আমার বিছানায় সেজে গুজে বসে থাকতে হবে, আর আমার সেবা করতে হবে। রাজি হলে এখনই বলো। ইদির চোখ জলে ভরে ওঠে। তার হাত কাঁপতে থাকে। সে মেহেরের দিকে ঘৃণার চোখে তাকায়। দেখো মেহের, তুমি আমার ক্লাসমেট, একসাথে পড়ি আমরা। এরকম নোংরা কথা বললে তোমার নামে আমি প্রধান ডিনের কাছে বিচার দিব। তুমি ভার্সিটি থেকে বহিষ্কার হবে। আমি চুপ করে থাকবো না। মেহের হো হো করে হাসতে থাকে। তার পেছনে 3 জনও হাসে। ইদি আরও ভয় পায়। ইস, মেয়ে বলে কি, ডিন স্যার কি করবে? আমার নামে বিচার দেবে? তুমি কি জানো আমার ক্ষমতা? ভার্সিটির সবচেয়ে বড় ডোনার হচ্ছেন আমার বাবা, এমপি মাসুদ। সে শুধু এমপি নয়, সে কিন্তু আরও একজন বড় মাফিয়া। এই শহরে আন্ডারওয়ার্ল্ড তার নাম শুনলে মানুষের কলিজে কাঁপে। সাদ্দাম কাকুর নাম তো নিশ্চয়ই শুনেছ। সে আমার বাবার বন্ধু। তার একটা ইশারায় শহরের রক্তার নদী বয়ে যায়। তুমি জানবে না এসব। তোমার মতো গরিব ঘরের মেয়ে আর কী বা জানবে আন্ডারওয়ার্ল্ডের খেলা। তোমাকে আরো কয়েকদিন বোঝো, সময় নিয়ে ভেবে দেখো। এরপর যদি না শোনো আফসোস, তাহলে তোমাকে আমি জোর করে তুলে নিয়ে যেতে হবে। তোমার পরিবারকে শেষ করে দেব। এটা আসলে আমি চাই না। আমি চাই তুমি নিজে থেকে রাজি হয়ে যাও, তাহলে সবার জন্যই ভালো। এমন সময় একটা অটো ভার্সিটি গেটের সামনে এসে থামে। ইহান অটো থেকে নামে। তার সাথে জিয়ানো নামে। ইহানের তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি, যেন একটু খাটো, কিন্তু তার শরীরে অদ্ভুত শক্তি। ভার্সিটির গেটে ইদি আর মেহেরকে দেখতে পায়। ইহান এগিয়ে আসে। তার চোখে রাগ দেখা যায়। মেহেরের দিকে তাকিয়ে বলে, মেহের, তোকে বলেছিলাম না মেয়েদের থেকে নিজেকে দূরে রাখবি? তুই এসব করছিস কেন? মেহের ইহানের দিকে ঘুরে তাকায়। তার চোখে ক্রোধ স্পষ্ট। ও ইয়ান বুড়ো, 2 টাকার বগাড়ে ছেলে। তুই জানিস কাকে কি বলছিস? শালা শুয়োরের বাচ্চা, নিজের কাজ কর। আমি কি করি আর না করি সেটা আমি বুঝে নেব। আমার বাবার ক্ষমতাও নেই যে আমার কাজ নিয়ে কথা বলবে। আর তুই কে রে? কোন জঙ্গলা থেকে এসেছিস? আমার কাজে কৈফত চাস? দেখে তো মনে হয় তোর বাপ ভিক্ষুক, মা নাকি মারা গেছে ছোটবেলায়। তুই আর তোর বন্ধু জয়ান মিলে দুজনে ভার্সিটির স্টুডেন্ট, আবার সরকারের বৃত্তি খেয়ে পড়ালেখা করছিস। নিজের জায়গায় থাক, না হলে তোদের বখাটেগিরি বের করে ফেলবো। ভার্সিটি থেকে তোদের বের করে দেব, বুঝছিস? জিয়ানের মাথায় রক্ত উঠে যায়। সে এগিয়ে আসে। তোকে তো চলে এখনই। তখনই ইহান জিয়ানের হাত ধরে। জিয়ান, না থাম, এখন সময় না। ভাই, ও আমাদের অপমান করছে, আমরা চুপ থাকবো? ইহান মেহেরের দিকে তাকায়। তার চোখে একটা ঠান্ডা হাসি খেলে যায়। শোন মেহের, বারবার নিজেদের অকাতের কথা বলিস না।
আমরা ভালো করেই জানি আমাদের অবস্থা, কিন্তু এটাও জানি মানুষ সব সময় একরকম থাকে না। আজ যে গরিব, কাল সে রাজা হতে পারে। তোর প্রতি মায়া লাগছে, তাই আজ তোকে ছেড়ে দিচ্ছি। না হলে তোকে কখন যে শুয়ে দিতাম তুই বুঝতেও পারতিস না। মনে রাখিস, সময় মতো তোর সাথে খেলাটা তুলে রাখলাম। একদিন এই খেলা খেলবো যেদিন তোর বাবার ক্ষমতাও তোকে বাঁচাতে পারবে না। ইহানের কথা শুনে মেহের হাসতে থাকে। হাসি থামিয়ে মেহের ইহানের শার্টের কলার টেনে ধরে। জিয়ান এগিয়ে এসে মেহেরের হাত ধরে। ইহান জিয়ানকে ইশারা করে। জিয়ান সরে যায়। ইহান মেহেরের চোখের দিকে তাকায়। হাত সরা, না হলে এই হাত ভেঙে দেব। তুই হাত ভাঙবি? দেখি ভাঙ। ইহান হঠাৎ মেহেরের হাত মুচড়ে ধরে। মেহের চিৎকার করে ওঠে আর তিনজন সাথী এগিয়ে আসে। জিয়ান তাদের সামনে দাঁড়ায়। একজনও এগোবি না। ইহান মেহেরের হাত ছেড়ে দেয়। মেহের তার হাত ধরে ব্যথায় কাতরাচ্ছে। মনে রাখিস, পরের বার এরকম করলে হাতটা ভেঙে দেব। যা এখান থেকে। মেহের কিছু সময় তাকিয়ে থাকে ইহানদের দিকে, তারপর চলে যায়। সাদ্দাম মদের গ্লাস ধরে দেওয়ালে ছুঁড়ে মারছে। সাদ্দামের লোক কালা জাহাঙ্গীর এগিয়ে আসে। বস, কোনো প্ল্যান আছে ওদেরকে শেষ করার? তার আগে আমার পরিবারের সবাইকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। আমি পিছুটান রাখবো না। সময় বুঝে ওদের সাথে খেলবো। খেলতে দে এখন। ঠিক আছে বস। ওদের দুর্বলতা খুঁজে বের করো। আর কাউকে দেখি না, বিশ্বস্ত লোক ছিল, ওদের তো মেরে দিয়েছে। তাহলে অপেক্ষা করো, এবার কোনো ছাড় নয়। সাদ্দাম সিগারেট জ্বালায়। তার চোখ দুটো রাগের আভায় জ্বলছে। এদিকে মেহের রাগে ফুঁসতে ফুঁসতে তার গাড়িতে ওঠে। তার সাথীরাও ওঠে। গাড়িটা চলে যায়। ইদি চুপচাপ দাঁড়িয়ে আছে। ইদি ইহানের দিকে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা। ইহান ইদির দিকে একবার তাকিয়ে সে সেখান থেকে চলে আসে। জিয়ানও তার সাথে আসে। ভাই, তুই মেহেরকে ছেড়ে দিলি কেন? আজ তাকে শেষ করে দেওয়া উচিত ছিল। না জিয়ান, এখন সময় না। আমাদের সবার সামনে শক্তি দেখানো যাবে না। তাছাড়া মেহেরের বাবা এমপি, তার পেছনে পুলিশ প্রশাসন মাফিয়া সব আছে। আমাদের লুজ বলে 6 মারতে হবে এখন সবার সামনে। আমরা এখনও কিছুই না। আমাদের এখন আরও শক্তিশালী হতে হবে। তারপর আমরা এদের শেষ করব। কিন্তু কিভাবে? হিসেব করলে আমাদের তো কিছুই নেই। সব হবে। আমি একটা পথ খুঁজে পেয়েছি। আজ রাতে আমাকে একটা জায়গায় যেতে হবে। তুই আমার সাথে যাবি? নিশ্চয়ই যাব। তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। ইহান আর জিয়ান ভার্সিটির ভিতরে ঢোকে। এমন সময় একটা মেয়ে বাইক চালিয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করে। বাইকের শব্দে সবাই তাকায়। মেয়েটাকে দেখে সবাই চমকে যায়। মেয়ে পুরাই মডার্ন স্টাইলে ভার্সিটিতে এসেছে। সে কালো রঙের একটা টপস আর নীল রঙের ছোট শর্ট পরেছে। তার চুল লম্বা, চোখে সানগ্লাস। ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটার নাম যারা। সে তার হেলমেট খুলে ফেলে। তার সুন্দর মুখটা দেখা যায়। কয়েকটা ছেলে যারাকে বেশি নজরে দেখে, কারণ যারা টপস আর শর্ট পরে এসেছে। তার পেট আর নাভি দেখা যাচ্ছে। একটা ছেলে তার বন্ধুদের বলে, আরে কি হট মাল ভার্সিটিতে এসেছে দেখ। দেখলেই তো বুকের ভিতরটা কাঁপুনি দিয়ে উঠলো। মেয়েটাকে টাচ না করলে ভালো লাগছে। কি নাবি দেখ মেয়েটার, একদম মোশন প্যাড। যারা দাঁড়িয়ে যায়। সে ঘুরে ছেলেটার দিকে তাকায়। তার চোখে রাগ। সে রাগে ছেলেটার গালে জোরে চোর মারে। ছেলেটা হতবাক হয়ে যায়। এই বেয়াদব, তোর মা বোনকে দেখে এমন কথা বলিস? হ্যাঁ, তোর বোনকে দেখে কেউ এমন কথা বললে তোর কেমন লাগবে? তোর মতো নোংরা মনের ছেলেরা সমাজে থাকার যোগ্য নয়। এমন সময় পিছন থেকে জিয়ান বলে, কেন? তার মা কি এভাবে বাইরে বের হয়? মডার্ন হওয়া ভালো, কিন্তু এতটা জরুরি নয়। আপনার নাভি আর পেট সব ভালো মতোই দেখা যাচ্ছে। এরকম পোশাকে মেয়েরা যখন বাইরে বের হয় তখন ছেলেরা এরকম কথা বলবেই। নিজেকে গুছিয়ে রাখুন মিস, না হলে মাছি এসে পচা খাবারই ভন ভন করবে। এটা আপনার জন্যই ভালো। ইহান, চল ক্লাসে। জিয়ান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইহান একবার যারার দিকে তাকায়, তারপর জিয়ানের সাথে চলে যায়। যারা স্থির হয়ে জিয়ানের চলে যাওয়া দেখছে। তার মুখে রাগ স্পষ্ট। এই ছেলেটাকে কি সাহস তার আমাকে এভাবে বলে? আমি তোকে ছাড়বো না। যারার পাশে একটা মেয়ে আসে। যারা, ওই ছেলেটা ইহান, আর যে ছেলেটা তোমাকে বলেছিল সে হলো জিহান। এরা দুইজন ভার্সিটির বখাটে ছেলে।
কেউ এদের পছন্দ করে না। বকাঠে দেখে তো মনে হয় না। যাক, দেখা যাক। আমি প্রথম দিনই এরকম অপমান পেলাম। যারা রেগে চলে যায়। রাত 10টা বাজে। ইহান আর জিয়ান একটা পুরনো গোডাউনের সামনে এসে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার। ইহান একটা সিগারেট ধরায়, জিয়ান তার পাশে দাঁড়িয়ে আছে। ভাই, এখানে কেন এসেছি? এই জায়গাটা দেখতে ভূতের মতো লাগছে। চুপ থাক। একজন মানুষের সাথে আমার দেখা করার কথা আছে। সে আমাদের সাহায্য করতে পারবে। কে সে? তার নাম খালিদ। সে এই শহরের আন্ডারওয়ার্ল্ডের একজন পুরনো খেলোয়াড়। এখন সে রিটায়ার্ড, কিন্তু তার কাছে অনেক তথ্য আছে, অনেক কানেকশন আছে। সে আমাদের সাহায্য করতে পারবে। হঠাৎ গোডাউনের দরজা খুলে যায়। ভিতর থেকে একজন বয়স্ক মানুষ বের হয়। তার মুখে দাড়ি। সে ইহানের দিকে তাকায়। তুমি ইহান? জি, আমি ইহান। আর এ আমার বন্ধু জিয়ান। ভেতরে আসো। ইহান আর জিয়ান গোডাউনের ভিতরে ঢোকে। ভিতরে কিছু পুরনো বাক্স, একটা টেবিল আর কয়েকটা চেয়ার রাখা। খালিদ বসে, ইহান আর জিয়ানও বসে। শোনো ছেলে, তুমি আমার কাছে কি চাও? কেন হ্যাকার দিয়ে যোগাযোগ করলে বলো। যদিও জানি তুমি সাদ্দামের গোডাউন পুড়িয়েছো। আজ তুমি আর জিয়ান যেমন বন্ধু, তেমনি আমি আর সাদ্দামও বন্ধু ছিলাম। দুজনে আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়েছি। থাক সে সব। আমি লোক চাই। আমি এই শহরের আন্ডারওয়ার্ল্ডের একটা জায়গা করতে চাই। আমি সাদ্দামকে শেষ করতে চাই, ওর সাথে আর যারা আছে তাদেরকেও। ওর সাথে এমপি মাসুদও আছে, তা নিশ্চয়ই জানো না? এই জন্যই সাদ্দাম পুলিশদের পকেটে রাখতে পারে না, সাদ্দাম মাসুদকে গণেও না, বরং মাসুদকে সেই ব্যবহার করে। যেটাই হোক, সাদ্দাম কিংবা মাসুদ, তারা এই শহরের মানুষদের শোষণ করছে। আমরা শেষ করতে চাই এই খেলা। খালিদ হাসে, কারণ ইহান আর জিয়ান এখনো ছোট, তবে তাদের ভিতরে যুদ্ধের নেশা অনেক। তুমি জানো তুমি কি বলছো? এমপি মাসুদ বা সাদ্দাম এদেশের সবচেয়ে বড় মাফিয়া। তাদের হাতে ক্ষমতার রক্ত আছে, তারা পকেটে পুলিশ আছে। তাদেরকে শেষ করা সহজ না। আমি জানি, কিন্তু আমি করব। আমাকে শুধু একটা শুরু করার সুযোগ লাগবে। খালিদ ইহানের দিকে তাকায়। তার চোখে একটা সম্মান দেখতে পায়। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? এই শহরে একটা ড্রাগ সাপ্লায়ার আছে, নাম তার করিম। সে মাসুদের প্রতিদ্বন্দ্বী। তুমি করিমকে শেষ করে দাও, তাহলে মাসুদ আর সাদ্দামের একটা বড় সমস্যা হবে, আর তুমি আন্ডারওয়ার্ল্ডে একটা নাম করতে পারবে। ইহান চুপ করে থাকে। জিয়ান বলে, হয়ে যাবে। কাউকে সরানো কোনো বিষয় না। আমরা যদি শক্তিশালী হতে চাই, তাহলে আমাদের এটা করতে হবে। আন্ডারওয়ার্ল্ডে মায়া দয়া চলে না, এখানে শুধু শক্তি চলে। আমরা এটাই করব। ইয়ান উঠে দাঁড়ায়। জিয়ানও ওঠে। ঠিক আছে, আমি এটা করব। ইহান আর জিয়ান গোডাউন থেকে বের হয়। বাইরে অন্ধকার, চাঁদ উঠেছে আকাশে। ইহান চাঁদের দিকে তাকায়। জিয়ান, আমাদের জীবনে রক্ত আছে, খুন আছে, কিন্তু মায়া নেই। তুই কি আমার সাথে আছিস? জিয়ান ইহানের কাঁধে হাত রাখে। আমি সবসময় তোর সাথে আছি ভাই। আমরা দুজন একসাথে এই শহরে রাজ করব। দুজন হাসে। তাদের হাসিতে একটা অদ্ভুত আওয়াজ মিশে আছে। পরের দিন সকাল। ভার্সিটিতে একটা হট্টগোল হয়ে গেছে। খবর এসেছে যে গতরাতে শহরের একজন বড় ড্রাগ সাপ্লাইয়ের করিমকে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু কোনো সুযোগ পায়নি। ভার্সিটির ছেলেমেয়েরা এই খবর নিয়ে আলোচনা করছে। ইদি ক্লাসে বসে আছে। তার পাশে একটা মেয়ে বসে। ইদি, তুমি শুনেছ? করিমকে খুন করা হয়েছে। শহরে এখন ভয়ের পরিবেশ। হ্যাঁ, শুনেছি, কিন্তু কে করেছে? কেউ জানে না, তবে শুনলাম খুবই নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। তার গলা কেটে ফেলা হয়েছে। ইদি শিউরে ওঠে। এমন সময় ক্লাসে ইহান আর জিয়ান ঢোকে। তাদের মুখে কোনো ভাব নেই, তারা স্বাভাবিক। ইহান ইদির দিকে একবার তাকায়, তারপর নিজের জায়গায় বসে। ইদি ইহানের দিকে তাকায়। তার মনে হয় ইহানের চোখে একটা অন্ধকার আছে। ক্লাস শুরু হয়, স্যার পড়াচ্ছে, কিন্তু ইদির মন নেই। সে ভাবছে কাল ইহান তাকে বাঁচিয়েছিল, কিন্তু ইহান কেমন মানুষ?
সাদ্দাম করিমের কবরের পাশে এসে দাঁড়ায়। সদ্য খনন করা মাটির ঢিবিটা দেখতে অস্বাভাবিক শান্ত লাগছে, চারপাশে সবুজ ঘাস, কিন্তু এই জায়গাটা যেন একটা গভীর শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে। সাদ্দামের চোখে মুখে একটা চাপা উদ্বেগ। তার হাতে ধরা দামি স্মার্টফোনটা যেন এখন তার কাছে একটা খেলনা মাত্র। সে জানে এই কবরের নিচে শুয়ে থাকা মানুষটা তার ব্যবসায়ের কত বড় স্তম্ভ ছিল। এমন সময় দূর থেকে একটা কালো ঝা চকচকে গাড়ি তীব্র গতিতে প্রতিরোধক পেরিয়ে আসে। গাড়িটা থামতে দরজা খুলে বেরিয়ে আসে এমপি মাসুদ। তার পরনে সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। তার সাথে সাথে পুলিশের একটা ছোট দল এবং ব্যক্তিগত গার্ডরা দ্রুত চারপাশ ঘিরে ফেলে। কবরের চারপাশের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে যায়। সাদ্দাম এমপিকে দেখে একটুও নড়ে না, তার দৃষ্টি স্থির কবরের দিকে। এমপি তার কাছে এসে দাঁড়ায়। এমপির মুখে একটা স্পষ্ট বিরক্তি। করিম যে আপাতত দৃষ্টিতে সবার চোখে একজন অত্যন্ত সফল ও সম্মানিত ব্যবসায়ী ছিল, সে আসলে সাদ্দামের কাছে ছিল একজন ডিলার। এমপিকে সে নিয়মিত কোটি কোটি টাকা দিত। এই মানুষটা এখন আর নেই। সাদ্দামের সাম্রাজ্যের একটা বড় অংশ যেন আজ ধসে পড়ল। সাদ্দাম ভাই, আমাদের লোক তো একটা আউট হয়ে গেল, তোমার গোডাউন পুড়ে গেছে, কে করছে এসব? খালিদ তো এখন নেই তাহলে? মাসুদ তার স্বভাবসিদ্ধ রাশভারী গলায় প্রশ্নটা করে। তার চোখে মুখে এখন শুধু টাকার অঙ্ক আর ক্ষমতার হিসাব। সাদ্দাম গভীর একটা শ্বাস নেয়। সে মাথা নাড়তে নাড়তে বলে, আমি জানি কে করেছে। ইহান আর জিহান নামে দুটো ছেলে, ওরা নতুন করে আন্ডারওয়ার্ল্ডে আসছে। কেন আসলো জানি না, ওরা আসলে কেন মাফিয়া হতে চায় বুঝতে পারছি না। দেখা হয়েছিল ওদের সাথে, চ্যালেঞ্জ করে আমার, সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেই আজ আমি এই ঝামেলাতে পড়লাম। সেদিন ওদের শেষ করে দিলেই ভালো হতো। সাদ্দামের গলাতে একটা স্পষ্ট হতাশা ফুটে ওঠে। সে তার হাতটা মুষ্টিবদ্ধ করে। তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে বলছে এই দুটো ছেলে সহজ শিকার হবে না। ওদেরকে ডাকো, আবার শেষ করে দাও এখনই। মাসুদের কণ্ঠস্বর এখন আরও কর্কশ। তার মতে একটা সমস্যার সহজ সমাধান হলো তাকে চিরতরে মুছে ফেলা। এবার এত সহজে হবে না। ওরা এখন কি করে, কতজন ওর লোক আছে তা জানা যাচ্ছে না। ওদেরকে এখন আর হাতের কাছে পাওয়া যাবে না। দুর্বল পয়েন্ট খুঁজে বের করি, তারপর ওদের সাথে ফাইনাল ম্যাচ খেলবো। খেলার নিয়ম ওদেরকে শেখাবো আমি। সাদ্দাম তার পরিকল্পনাটা সংক্ষেপে মাসুদকে জানায়। তার চোখে এখন আরও তীক্ষ্ণ হয়। একটা নতুন চাল দেওয়ার জন্য সে প্রস্তুত হয়। তারা দুজনেই কথা বলছে, এমন সময় অন্য দিক থেকে তার একটা দামি গাড়ি কবরের দিকে আসে। গাড়ি থেকে নামে খালিদ। তার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স, মুখে হাসি। সে এখন আর মাফিয়া গ্যাংয়ের অংশ নয়। সে নিজেকে অবসরপ্রাপ্ত ঘোষণা করেছে। এখন সে একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করে। খালিদ ধীর পায়ে এগিয়ে আসে, হাতে একটা সুন্দর ফুলের তোড়া। সে তোড়াটা করিমের বুকের প্রতি মুচকিয়ে হাসে। তার সেই হাসিতে একটা রহস্যময় ইঙ্গিত লুকিয়ে থাকে। তারপর সে সাদ্দামের দিকে তাকিয়ে বলে, সাদ্দাম, কি চিন্তা হচ্ছে নাকি? দুটো ছেলে এসেছিল আমার কাছে, কথা বলে জানতে পারি ওরা মাফিয়া হতে চায়। ওদের চোখে আমি ধ্বংসের প্রতি একটা টান দেখেছি, যেমনটা যৌবন বয়সে আমাদেরও ছিল। খালিদের কথাই সাদ্দামের চোখে আগুন জ্বলে ওঠে। তার রক্ত যেন মুহূর্তেই গরম হয়ে যায়। খালিদ একটু থেমে আবার বলে, ছেলে দুটো মুখোশ পরা ছিল। আমার পরিবারকে ধরে নিয়ে আমার কাছ থেকে তোমাদের ইনফরমেশন চেয়েছিল। যতটুকু জানি সব তথ্য আমি ওদেরকে দিই। সাদ্দাম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাদ্দাম ক্রোধে ফেটে পড়ে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসিস মদর! সাদ্দামের মুখের ভাষা এখন আর শালীনতার ধার ধারে না। সে খালিদের দিকে এমনভাবে তাকাই যেন সে এখনই তাকে শেষ করে দেবে। রিল্যাক্স ব্রো, আমাদের বয়স তো প্রায় 50 এখন। এটা খেলা উপভোগ করার বয়স। আমি সেটাই উপভোগ করব। নতুন দুটো খেলোয়াড় এসেছে মাফিয়া জগতে, দেখি তারা কি করে। খালিদ খুব শান্তভাবে উত্তর দেয়। তার চোখে একটা শীতল হাসি ফুটে ওঠে। সে এখন যেন দূর থেকে দুটো বাঘের লড়াই দেখছে। তোকে আমি মেরে ফেলবো খালিদ, তোকে আমি ছাড়বো না। তুই জানিস না কি করেছিস। সাদ্দামের কণ্ঠস্বর এখন কাঁপে। ক্রোধে তার শরীর থরথর করে। খালিদ একটু জোরে না হেসে শুধুমাত্র মাথা ঝাঁকিয়ে মুচকি হাসে। তারপর সে ধীর পায়ে আবার গাড়ির দিকে হেঁটে যায়।
তার চলে যাওয়ার ভঙ্গিতে কোনো ভয় বা অনুশোচনা নেই। সে যেন তার জীবনের সবচেয়ে বড় টিকটা দেখিয়ে হাসি মুখে সরে যায়। সাদ্দাম আর এমপি খালিদের চলে যাওয়ার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। কবরের চারপাশের পরিবেশ আবার থমকে যায়। সাদ্দামের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। এই খেলাটা কেবল শুরু হয়েছে যেন। আজকের মতো ক্লাস শেষ হয়, সবে বের হয়ে যাচ্ছে। ইধি তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। হঠাৎ ইহান তার সামনে এসে দাঁড়ায়। ইধি চমকে তাকায়। কি ব্যাপার, ভয় পেয়েছো? না, আমি ভয় পাইনি। তুমি কি চাও? কাল তোমাকে মেহের বিরক্ত করছিল, আমি তোমাকে বাঁচালাম। এখন আমার তোমার কাছে একটা কৃতজ্ঞতা পাওনা আছে। ইধি একটু রেগে যায়। সে বলে, দেখো, আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু তুমি আমার কাছে কিছু চাইতে পারো না। তুমি যা করেছো সেটা একজন মানুষের উচিত ছিল করার। ঠিক বলেছ, কিন্তু এই শহরে ভালো মানুষ হয়ে বেঁচে থাকা কঠিন। যাক, আমি শুধু বলতে চাইছিলাম তুমি সাবধানে থেকো। মেহের তোমাকে ছাড়বে না, সে তোমাকে পেতে চায়। আমি জানি, কিন্তু আমি তার কাছে যাব না। আমি কখনো এরকম নোংরা মানুষের কাছে যাব না, কখনো না। ইহান ইধির দিকে তাকায়। তার চোখে একটা নরম ভাব আসে। সে বলে, তুমি ভালো মেয়ে। তোমার মতো মেয়ে এই নোংরা শহরে খুব কম দেখা যায়। নিজেকে সামলে রেখো, না হলে বড় বিপদ হতে পারে। ইহান কথাটা বলে চলে যায়। ইধি দাঁড়িয়ে থাকে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। সে ইহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওদিকে ভার্সিটি ক্যাফেটেরিয়াতে জিয়ান একা বসে চা খাচ্ছে। হঠাৎ যারা তার সামনে এসে দাঁড়ায়। জিয়ান তাকায় সেদিকে। জিয়ান বলে, কি তুমি আবার এখানে? হ্যাঁ, আমি আবার। গতকাল তুমি আমাকে অপমান করেছো, আমি সেটা ভুলিনি, ফেরত দিতে এলাম। জিয়ান হাসে। সে চায়ে চুমুক দেয়। যারা জিয়ানের অ্যাটিটিউড এনজয় করে। জিয়ান বলে, অপমান ফেরত? আমি তো সত্যি বলেছিলাম। তুমি এরকম পোশাকে এলে ছেলেরা তোমাকে দেখবেই। এটা তোমার নিজের দোষ। নিজেকে আগে গুছিয়ে রাখা শিখতে হয় মিস। যারা রেগে যায় সে টেবিলে হাত বাড়ি মারে। তারপর বলে, তুমি কি আমাকে বলবে আমি কি পরবো না পরবো? আমি যা খুশি পরবো, এটা আমার স্বাধীনতা। জিয়ান উঠে দাঁড়ায়। সে যারার দিকে তাকিয়ে হেসে বলে, স্বাধীনতা? হ্যাঁ, তুমি স্বাধীন, কিন্তু স্বাধীনতার একটা সীমা আছে, সেটা বোঝো না তুমি। যাক, আমার সাথে তর্ক করে লাভ নেই। তুমি এমপি মাসুদের মেয়ে, তোমার বাবার ক্ষমতা আছে, তুমি যা খুশি করতে পারো। যারা চমকে যায়। তার বাবার পরিচয় জানলো কিভাবে? জানো আমি কে? হ্যাঁ, আমি জানি। এই শহরে সবাই জানে এমপি মাসুদের মেয়েকে। তোমার বাবা এই শহরে সবচেয়ে বড় নাম। কিন্তু তাতে কি, তুমি তো তোমার বাবার মতো না। তুমি একটা সাধারণ মেয়ে যে শুধু দামি জিনিস পরে আর মডার্ন হওয়ার চেষ্টা করে। যারা রেগে জিয়ানের গালে চড় মারতে যায়, কিন্তু জিয়ান তার হাত ধরে ফেলে। তারপর বলে, আমাকে মারতে এসো না, আমি তোমার মতো নরম না, আমি তোমাকে মেরেও ফেলতে পারি। যারা ভয় পায়। জিয়ান তার হাত ছেড়ে দেয়। জিয়ান চলে যায়। যারা দাঁড়িয়ে থাকে। তার চোখে জল চলে আসে, কিন্তু সে কাঁদে না। সে রেগে গেছে। এই ছেলেটা আমাকে অপমান করলো, আমি তাকে দেখে নেব, আমি তোকে শেষ করে দেব। রাত 11টা বাজে। এমপি মাসুদের বাড়িতে অনেকে বসে আছে। তার বিশাল বাড়ি, চারপাশে পাহারাও বেশ। মাসুদ তার হোম অফিসে বসে আছে। তার সামনে সাদ্দাম কাকু দাঁড়িয়ে আছে। সাদ্দাম একজন ভয়ঙ্কর মানুষ। তার মুখে একটা ভয়ানক দাগ। তার চোখ ঠান্ডা ভাব, কিন্তু সেই ঠান্ডা চোখে মৃত্যু লুকিয়ে আছে। সাদ্দাম, রহিমকে যে খুন করেছে সে হলো ইহান ও জিয়ন, তাই না? মানে তুমিই তো বলেছো। মাসুদ, ওরা দুজনেই কাজটা করেছে। পুলিশও কিছুই জানে না, কিন্তু আমার মনে হয় এরা অল্প বয়সে এই জগতে এসে খুব বুদ্ধি দিয়ে খেলছে। আর জানোই তো, এখানে নতুনদের অনেক সাপোর্ট করে। আন্ডারওয়ার্ল্ড সামলাতে হবে। রহিমকে খুব নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। তার গলা কেটে ফেলা হয়েছে, তার চোখ তুলে ফেলা হয়েছে। ওরা অনেক পাগলামি করেছে, থামাতে হবে জলদি। একটা পারফেক্ট প্ল্যানিং দরকার। মাসুদ চিন্তিত হয়ে পড়ে। সে উঠে পায়চারি করে নেয়। তারপর সাদ্দামকে বলে, আমাদের শত্রু বাড়ছে। রহিম ছিল আমাদের লোক। সে থাকলে ঢাকার নর্থ সিটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। এখন সে আর নেই। আচ্ছা, আমি তাদের ডিটেলস চাই, পুরোটা চাই, যতটুকু লিক আছে সবটা। আমি খবর নিচ্ছি মাসুদ।
যদি ওরা বেশি বাড়াবাড়ি করে ওপেনলি ওদেরকে আমি শেষ করে দেব। মাসুদ উঠে দাঁড়ায়, সে জানালার দিকে তাকায়, একটা সিগারেট ধরালো। এই শহর আমাদের, এখানে আমরা ছাড়া কেউ রাজত্ব করতে পারবে না। যে এটা করেছে তাদের সব ডিটেলস খুঁজে বের করো, আর তাদেরকে এমনভাবে শেষ করব যে সবাই ভয় পাবে। টেনশন করো না। সাদ্দাম চলে যায়। মাসুদ একা দাঁড়িয়ে থাকে, তার মনে একটা অস্থিরতা কাজ করে। এমন সময় যারা আসে রুমে, তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, ভার্সিটিতে একটা ছেলে আছে যে আমার সাথে ঝামেলা করে। ঝামেলা মানে কি? কে সে? নাম কি? সে কি তোমার পরিচয় জানে না? হ্যাঁ জানো, তবে ওর নাম জিয়ান, ভার্সিটিতে পকেটে হিসেবে পরিচিত। আচ্ছা, আমি দেখছি। না না, আমি দেখে নেবো এটা। পরের দিন সকালে ইহান আর জিসান একটা পুরনো বাড়িতে ঢুকছে। এটা তাদের নতুন আড্ডা। খালিদ তাদের এই জায়গাটা দিয়েছে। ভিতরে কিছু পুরনো ফার্নিচার আছে, একটা টেবিল, কয়েকটা চেয়ারও। দেওয়ালে একটা ম্যাপ লাগানো আছে। ইহান ম্যাপের দিকে তাকাচ্ছে। জিয়ান তার পাশে দাঁড়িয়ে আছে। ভাই, এবার কি করব? রহিমকে তো আমরা শেষ করে দিয়েছি। এখন আমাদের একটা গ্যাং তৈরি করতে হবে। আমাদের মানুষ দরকার, যারা আমাদের জন্য কাজ করবে, যারা মাসুদ আর সাদ্দামের বিরুদ্ধে লড়বে। কিন্তু কোথায় পাবো এরকম মানুষ? খালিদ বলেছে এই শহরে অনেক গরিব মানুষ আছে যারা মাসুদ আর সাদ্দামের অত্যাচারে অতিষ্ঠ। তাদের পরিবারের কাউকে না কাউকে সাদ্দাম আর মাসুদ মেরেছে, কাউকে লুট করেছে। তারা প্রতিশোধ নিতে চায়। আমরা তাদের একত্রিত করব, তাদের অস্ত্র দেব, তাদের প্রশিক্ষণ দেব। তারপর আমরা সাদ্দাম আর মাসুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব। জিয়ান হাসে। সে একটা সিগারেট ধরে, জানালার কাছে দাঁড়িয়ে হেসে বলে, তোর মাথায় ভালো পরিকল্পনা আছে ভাই, কিন্তু এটা সহজ হবে না। সাদ্দামের হাতে পুলিশ আছে, তার হাতে অনেক মানুষ আছে। আমি জানি, কিন্তু আমাদের হাতে আছে ক্ষোভ, আমাদের হাতে আছে প্রতিশোধের আগুন। এই আগুন দিয়ে আমরা সব কিছু পুড়িয়ে দিব। হঠাৎ দরজা খুলে যায়। ভিতরে খালিদ ঢোকে, তার সাথে তিনজন মানুষ। তারা দেখতে খুবই সাধারণ, তাদের পোশাক পুরনো, কিন্তু তাদের চোখে একটা ক্রোধ দেখা যায়। ইহান, এরা হলো রফিক, সালাম আর মুরাদ। রফিকের ভাইকে সাদ্দাম খুন করেছে, সালামের দোকান মাসুদ লুট করে নিয়েছে, মুরাদের বোনকে মেহের অপহরণ করে ধর্ষণ করেছিল। এরা সবাই প্রতিশোধ নিতে চায়। ইহান তাদের দিকে তাকাই, সে তাদের চোখে ক্রোধ দেখতে পায়। সে বলে, তোমরা কি আমার সাথে কাজ করতে রাজি? আমি তোমাদের অস্ত্র দেব, প্রশিক্ষণ দেব, কিন্তু তোমাদের জীবন ঝুঁকিতে পড়বে। তোমরা মরতেও পারো। তারপর কি তোমরা রাজি? রফিক এগিয়ে আসে। সে একজন মাঝবয়সী ছেলে, তার মুখে দুঃখ। আমার ভাইকে সাদ্দাম খুন করেছে শুধুমাত্র কারণ আমার ভাই তার বিরুদ্ধে কথা বলছিল। আমি প্রতিশোধ নিতে চাই, আমি মরতেও রাজি, কিন্তু প্রতিশোধ নিব। সালাম এগিয়ে আসে। সে একজন সুঠাম দেহের মানুষ, তার চোখে জল জমে আছে। আমার সারা জীবনের সঞ্চয় ছিল আমার দোকানে। মাসুদ আমার দোকান লুট করে নিয়েছে। আমার পরিবার এখন রাস্তায়। আমি প্রতিশোধ নিতে চাই। মুরাদ এগিয়ে আসে। সে আরও তরুণ, তার চোখে আগুন জ্বলছে যেন। মেহের আমার বোনকে আমার সামনে ধরে, ওরা চারজন মিলে বোনটাকে একের পর একজন ধর্ষণ করে। আমার হাত পা মুখ বাঁধা ছিল। আমি মেহেরকে খুন করতে চাই। আমি মাসুদ, সাদ্দাম, মেহেরকে শেষ করতে চাই। ইয়ান তাদের দিকে তাকাই, সে হাসে। ভালো, তোমরা আমার প্রথম সদস্য। এখন থেকে আমরা একটা পরিবার। আমরা একসাথে মাসুদ আর সাদ্দামকে শেষ করব। আমরা একসাথে এই শহরের নতুন রাজত্ব শুরু করব। সবাই হাসে। তাদের হাসিতে একটা ভয়ঙ্কর আওয়াজ। ইদি লাইব্রেরিতে বসে বই পড়ছে। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ আসে। সে মেসেজ খুলে দেখে মেসেজটা মিহিরের কাছ থেকে। তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে আসো, নাহলে তোমার পরিবারকে শেষ করে দেবো। ইদি ভয় পায়, তার হাত কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারে না। হঠাৎ তার মনে ইহানের কথা মনে পড়ে। ইহান তাকে বাঁচিয়েছিল, হয়তো ইহান তাকে সাহায্য করতে পারবে। কিন্তু ইহানকে তাকে সাহায্য করবে? সে তো একজন বখাটে ছেলে। তবু ইদি ইহানকে খুঁজতে বের হয়। ইদি ভার্সিটির বিভিন্ন জায়গায় খোঁজে। অবশেষে সে ক্যাফেটেরিয়ার বাইরে ইহানকে দেখতে পায়। ইহান একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ইদি তার কাছে যায়।
ইহান, আমার তোমার সাথে কথা আছে। ইহান তাকাই, সে সিগারেট ফেলে দেয়। কি কথা? মেহের আমাকে আবার হুমকি দিয়েছে। সে বলেছে আমার পরিবারকে শেষ করে দেবে। আমি কি করব বুঝতে পারছি না। ইহান, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ইহান চুপ থাকে। সে ইদির দিকে তাকায়। ইদির চোখে ভয়, তার মুখে দুশ্চিন্তা। তুমি কেন আমার কাছে সাহায্য চাইছো? তুমি তো জানো আমি একজন বখাটে ছেলে। আমি জানি না তুমি কেমন, কিন্তু তুমি আমাকে একবার বাঁচিয়েছো। হয়তো তুমি আবার বাঁচাতে পারবে। আমার আর কেউ নেই। আমার বাবা একজন সাধারণ শিক্ষক। সে মেহেরের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। ইয়ান একটু ভাবি, তারপর সে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। তুমি আমাকে বিশ্বাস করবে। আমি যা বলবো তুমি তাই করবে। আমি মানব। তুমি শুধু আমার পরিবারকে রক্ষা করো, প্লিজ। ইহান হাসে। ইদি অবাক হয়, ইহান কেন বারবার তার প্রতি হাসি দেবে। চিন্তা করো না, মেহের তোমার পরিবারের ক্ষতি করতে পারবে না। আমি দেখব। ইদি একটু স্বস্তি পায়। সে ইহানকে ধন্যবাদ দিয়ে চলে যায়। ইহান দাঁড়িয়ে থাকে, তার মনে একটা পরিকল্পনা আসছে। রাত হয়েছে, মেয়ে তার রুমে বসে আছে। তার সামনে একটা মদের বোতল। সে মদ খাচ্ছে। হঠাৎ তার মোবাইল বাজে। সে ফোন তুলে। হ্যালো। মেহের, তোর একটা খবর দেওয়ার আছে। কে তুই? কি খবর? তোকে খুন করা হবে আজ রাতে। তোর বাড়িতে কেউ আসবে, তুই সাবধান থাক। ফোন কেটে যায়। মেহের চমকে যায়। সে ভয় পায়। সে তার বাবার কাছে দৌড়ে আসে। মাসুদ তার অফিসে বসে আছে। মেহের ঢোকে। বাবা, আমাকে কেউ হুমকি দিচ্ছে। বলছে আজ রাতে আমাকে খুন করবে। মাসুদ উঠে দাঁড়ায়। তার মুখে রাগ জমা হয় সাথে সাথে। কে সাহস করে তোমার ছেলেকে হুমকি দেয়? আমার বাড়িতে সিকিউরিটি আছে। সাদ্দামকে ডাকো, বাড়িতে পাহারা বাড়াও। কেউ ভেতরে ঢুকতে পারবে না। মাসুদ সাদ্দামকে কল করে। কিছু সময় পর সাদ্দাম আসে। মাসুদ তাকে সব বলে। সাদ্দাম বাড়িতে পাহারা বাড়ায়। চারপাশে অস্ত্রধারী মানুষ ঘুরতে থাকে। কিন্তু রাত গভীর হতে থাকে। রাত 3টা বাজে। সবাই তন্দ্রা আচ্ছন্ন। হঠাৎ বাড়ির বাইরে একটা বিস্ফোরণ হয়। সবাই চমকে যায়। পাহারাদাররা দৌড়ে যায় বিস্ফোরণের জায়গায়। এমন সময় বাড়ির পেছনে দেওয়াল ভেঙে কয়েকজন মানুষ ঢোকে। তাদের মুখে কালো মাস্ক, তাদের হাতে অস্ত্র। তারা সবাইকে গুলি করতে শুরু করে। গার্ডরা পালাতে থাকে। ইহান আর জিয়ান সবার সামনে। তাদের পেছনে রফিক, সালাম আর মুরাদ, আরও ছেলেরা। তারা দ্রুত বাড়ির ভিতর ঢোকে। মাসুদ আর মিহির লুকিয়ে আছে একটা রুমে। সাদ্দাম তাদের সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক। কে তোরা? কিভাবে ঢুকলি এখানে? ইয়ান মাস্ক খুলে ফেলল। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি দেখা যায়। কি সাদ্দাম মিয়া, চিনতে পারলে? আমি ইহান। আমি এসেছি তোদের শেষ করতে। জানি তোরা ছাড়া এই দুঃসাহস কেউ দেখাবে না। সাদ্দাম গুলি করে, কিন্তু ইয়ান দ্রুত সরে যায়। জিয়ান সাদ্দামের দিকে গুলি ছুঁড়ে মারে। গুলিটা সাদ্দামের কাঁধে লাগে। সাদ্দাম চিৎকার করে পড়ে যায়। ইহান সাদ্দামের কাছে যায়। সে সাদ্দামের গলা চেপে ধরে বলে, তোকে আমি এভাবে মারবো না, কিন্তু মনে রাখবি পরের বার তোকে মারবো। মাসুদকেও বলিস তোদের সময় শেষ হয়ে আসছে। নতুন রাজা আসছে এই শহরে। একবার সুযোগ দিয়েছিলি, প্রতিদানে তোকেও দিলাম। ইয়ান সাদ্দামকে ছেড়ে দেয়। সে মেহেরের রুমে যায়। মেহের ভয়ে কাঁপছে। ইয়ান তার গালে চড় মারে জোরে। ইধিকে আর বিরক্ত করবি না। তাকে বা তার পরিবারকে কিছু বললে তোকে খুন করে ফেলবো। মনে রাখিস, এটা ড্যামো ছিল। ভালোভাবে শোন, যে ছেলে মন্ত্রীর বাড়িতে হামলা করতে পারে, সেই ছেলে অপেন তোকে গুলিও করতে পারবে। ইয়ান আর তার লোকেরা বাড়ি থেকে বের হয়ে যায়। মাসুদ বের হয়। সে দেখে তার বাড়ি তছনছ হয়ে আছে। সাদ্দাম আহত হয়েছে। মেয়ের ভয়ে কাঁপছে। মাসুদ রেগে চিৎকার করে বলে, কে ইহান আর জিয়ান? জিয়ান, 1 মিনিট। যারার সাথে ওর ঝামেলা আছে। সাদ্দাম ভাই কি বুঝলা? তবে ইহানের সব কিছু খুঁজে বের করো। তাকে আমি জীবন্ত পুড়িয়ে মারবো। 2 দিন পর ভার্সিটিতে একটা বড় খবর ছড়িয়ে পড়ে। এমপি মাসুদের বাড়িতে আক্রমণ হয়েছে। কেউ জানে না কে আক্রমণ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু মাসুদ পুলিশকে কিছু বলেনি। সে জানে এটা আন্ডারওয়ার্ল্ডের খেলা। ইদি ভার্সিটিতে আসে। সে ইহানকে খুঁজছে। অবশেষে সে ইহানকে দেখতে পায়। ইহান ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ইদি তার কাছে যায়। ইহান,
তুমি কি করেছো? মেহের আমাকে আর কিচ্ছু বলেনি, সে আমাকে দেখলেও পালিয়ে যাচ্ছে। ইহান হাসে, হেসে বলে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে রক্ষা করব। আমি আমার কথা রেখেছি। কিন্তু তুমি কি করেছো? সেটা তোমার জানার দরকার নেই। শুধু জানো যে তুমি এখন নিরাপদ। মেহের তোমাকে আর বিরক্ত করবে না। ইদি ইহানের দিকে তাকায়, তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। ওদিকে সাদ্দাম হাতে পিস্তল নিয়ে বসে আছে, ওর সামনে লোকেরা দাঁড়িয়ে। ইহান আর জিয়ানকে সে শেষ করবে।